বন্ধুরা, আজকের ক্লাসে আমরা চুম্বক আয়ন মাত্রা, চুম্বক তীব্রতা, চুম্বক গ্রাহিতা এই সকল রাশিমালাগুলো নিয়ে কয়েকটা বিচ্ছিন্ন রাশিমালা যে আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো আমরা একটু বেসিক থেকে আমাদের আলোচনাটা শুরু করি, তাহলে এই যে কঠিন রাশিমালাগুলো তোমাদের কাছে মনে হচ্ছে সেগুলো ইজি লাগবে। তাহলে এইখানে দেখো, আমরা দুইটা চুম্বক নিলাম, দুইটা দণ্ড চুম্বক, একটা নর্থ পোল একটা সাউথ পোল বরাবর পরস্পরের মুখোমুখি অবস্থান করছে। নর্থ পোল থেকে আমরা জানি চুম্বক বলরেখাগুলো সাউথ পোলের দিকে যায়, তাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তাদের মাঝখানে কি অবস্থান? শূন্যস্থান বা বায়ুস্থান। সো এর জন্য আমরা শূন্যস্থানের চুম্বক ভেদনযোগ্যতা যে এখানে অবস্থান করছে সেটাই লিখলাম। এই স্থানটার চুম্বক ভেদনযোগ্যতা হচ্ছে 4 পাই × 10⁻⁷ টেসলা মিটার পার অ্যাম্পিয়ার। এটাকে আমরা যদি দশমিকে নিয়ে যাই তাহলে এটা আসে 1.26 × 10⁻⁶ টেসলা মিটার পার অ্যাম্পিয়ার, রাইট? আচ্ছা, সো এখন আমরা যদি এর মাঝখানে কোনো অন্য পদার্থ রাখি বা আমরা যদি এই চুম্বকগুলো না ব্যবহার করে একটা শক্তিশালী চুম্বক ব্যবহার করি তাহলে কি হবে সেই জিনিসগুলো চলো আমরা ধারাবাহিকভাবে দেখি আর কম্পেয়ার করি। তো আমরা প্রথমেই যেটা করলাম যে মাঝখানে এখানেও শূন্যস্থান এখানেও শূন্যস্থান রাখলাম। এখন আমরা পূর্বের তুলনায় অধিক শক্তিশালী চুম্বক নিয়ে আসলাম। সো আমি একটু বড় করে দেখেছি, সাধারণত বড় চুম্বক মানেই যে শক্তিশালী চুম্বক এমনটা না, জাস্ট কম্পেয়ার করার জন্য আমি একটু বোঝানোর জন্য বড় চুম্বকগুলো দিয়ে অ্যাকচুয়ালি শক্তিশালী চুম্বক বোঝাচ্ছি। সো আমি যদি শক্তিশালী চুম্বক নিয়ে আসি তাহলে যেটা দেখব, এই শূন্যস্থানের মধ্যেই বলরেখাগুলো নর্থ থেকে সাউথের দিকে যাবে, বাট এখন আমরা অধিক সংখ্যক বলরেখা নর্থ থেকে সাউথের দিকে যেতে দেখবো। দ্যাট মিনস এখানে বেশি বি তৈরি হচ্ছে এই জায়গার তুলনায়, রাইট? মানে কম পাওয়ারফুল চুম্বকের জন্য যতটুকু বি তৈরি হয়েছিল মাঝখানে, এখানে বেশি বি তৈরি হয়েছে। বি মিনস চুম্বক ক্ষেত্র। আমরা যদি আরও শক্তিশালী চুম্বক নিয়ে আসি তাহলেও মাঝখানে শূন্যস্থান থাকলেও আমাদের চুম্বক যে ক্ষেত্রটা মাঝখানের জায়গায় সেটার পরিমাণ কিন্তু পূর্বের দুইটা কেসের তুলনায় আরও বেশি তৈরি হতে দেখছি। প্রত্যেক জায়গায় ইমিউনিটের সেম ভ্যালু, বাট চুম্বক ক্ষেত্রের ভ্যালু কিন্তু বেড়ে যাচ্ছে। কেন বেড়ে যাচ্ছে? আমরা শক্তিশালী চুম্বক ইউজ করছি তাই। এটা কিন্তু খুবই স্বাভাবিক, রাইট? কারণ এরা পরস্পরকে যেভাবে আকর্ষণ করবে, মানে যে রকম বলরেখাগুলো থাকবে, এখানে আকর্ষণের মান বেশি হবে মানে বলরেখা বেশি হবে, এখানে আকর্ষণের মান আরও বেশি হবে মানে বলরেখা আরও বেশি হবে। যদিও মাঝখানের কোনো জায়গায় মাধ্যমের কিন্তু কোনো তারতম্য করি নাই। তাহলে একটা জিনিস দেখলাম যে চুম্বকের শক্তি বা ক্ষমতার বৃদ্ধির সাথে সাথে মাঝখানে কি হয়? বলরেখার সংখ্যা মানে বি এর সংখ্যা বেড়ে যায়। এবার আমরা সেকেন্ড সিনারিওটাতে আসি। এখানেও আমরা তিনটা কেস নিয়ে আলোচনা করব। সো এখন আমরা একটা চুম্বক নিলাম নর্থ পোল, আরেকটা চুম্বক নিলাম সাউথ পোল, তাদেরকে বরাবর সহ অবস্থানে রেখেছি। তাহলে এইখানেও নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে চুম্বক বলরেখাগুলো গমন করবে। এখানে আমরা মাঝখানে কোন মাধ্যম রেখেছি? আমরা শূন্য মাধ্যম রেখেছি, অর্থাৎ যার মিউ নটের ভ্যালু হচ্ছে কত? 1.26 × 10⁻⁶ টেসলা মিটার পার অ্যাম্পিয়ার। আচ্ছা, এখন আমরা একই ক্ষমতার মানে একই শক্তি বিশিষ্ট আবারও দুইটা চুম্বক ইউজ করলাম, বাট এখন আমি মাঝখানে কি ব্যবহার করলাম না, আর শূন্য মাধ্যম ব্যবহার করলাম না, বায়ু মাধ্যম ব্যবহার করলাম না, বরং মাঝখানে আমরা একটা নিকেল পদার্থ নিয়ে এসেছি, নিকেল মাধ্যম নিয়ে এসেছে। তাহলে যেটা ঘটবে সেটা হচ্ছে নিকেল মাধ্যমের মিউ এর ভ্যালু কিন্তু দেখো কম্পেয়ার করে, এখানে ছিল 1.26 × 10⁻⁶ আর এখানে ভ্যালুটা কত? 5 × 10⁻⁴, মানে এটা একটু বেশি, টেসলা মিটার পার অ্যাম্পিয়ার। তাহলে যেটা ঘটলো, একই ক্ষমতার চুম্বক ব্যবহার করা সত্ত্বেও এখানে কিন্তু আমাদের চুম্বক বলরেখার পরিমাণগুলো বেড়ে গেল। দ্যাট মিনস মিউ এর পরিবর্তনে একই ক্ষমতার চুম্বক ব্যবহারেও আমরা কিন্তু বলরেখার পরিমাণ বাড়িয়ে ফেলতে পারলাম, কারণ এইখানে আমার যে চুম্বক ভেদনযোগ্যতাটা বেশি হবার কারণে, মিউ এর ভ্যালু বেশি হবার কারণে বলরেখাগুলো সহজেই গমন করতে পারবে। এরপরে আমি যদি আবার আসি, আমাদের একই ক্ষমতা বিশিষ্ট আবারও দুইটা চুম্বক ইউজ করলাম, বাট এখন আমরা মাঝখানে নিয়ে আসলাম কাকে? আয়রনকে। আয়রনের মিউ এর ভ্যালু কত? 6.3 × 10⁻³ টেসলা মিটার পার অ্যাম্পিয়ার। তাহলে আয়রন নিয়ে আসার ফলেও এখানে বলরেখাগুলোর পরিমাণ কিন্তু আরও অনেক বেড়ে গেল, কারণ এর যে মিউটা সেটা কিন্তু ওদের উপরের দুইজনের চেয়েও অনেক বেশি, রাইট? এখানে 10⁻⁴ আর এখানে 10⁻³ আর এখানে ছিল 10⁻⁶। সো এটা আমার বড় বেশি, রাইট? সো এটা 10⁻³ দ্যাট মিনস
বেশি বড় হওয়ায় আমাদের এখানে বলরেখার পরিমাণগুলো কিন্তু বেড়ে গেল। তার মানে কি দেখলাম, একই ক্ষমতা বিশিষ্ট চুম্বকও যদি আমরা নেই, বাট মাঝখানে মাধ্যমটা যদি আমরা ভিন্ন চুজ করি, তাহলে কিন্তু মাঝখানে বি এর পরিমাণ বেড়ে যেতে পারে। তাহলে বন্ধুরা আমরা কি কনক্লুশনে পৌঁছাতে পারি, আমাদের কোনো দুইটা চুম্বকের মাঝখানে যে বলরেখাগুলো থাকবে, মানে চুম্বক যে বলরেখাগুলো এক্সিস্ট করবে, সেই বলরেখাগুলো কিসের উপর নির্ভর করে, চুম্বক তীব্রতার উপরে, যেটাকে আমরা এইচ দিয়ে প্রকাশ করি। সো খেয়াল রাখবা বন্ধুরা, চুম্বকের যে একটা তীব্রতা থাকবে এক একটা চুম্বকের, সেটাকে আমরা এইচ দিয়ে প্রকাশ করি। বি দিয়ে হচ্ছে কোনো অবস্থানে চুম্বকের তীব্রতা, আর এইচ দিয়ে বোঝাচ্ছে কোনো চুম্বকের তীব্রতা। সো এমনও হতে পারে না একটা চুম্বক পাওয়ারফুল বাট ওই অবস্থানে পাওয়ারফুল না। সো এখানে কিন্তু খেয়াল রাখতে হবে বন্ধুরা, বি দিয়ে বোঝাচ্ছে কোনো চুম্বকের কোনো অবস্থানে যে ক্ষমতা আকর্ষণ করার যে বলের পরিমাণ সেটা, আর এইচ দিয়ে বোঝানো হচ্ছে যে ওই চুম্বকটার অবস্থান বিবেচনা না করে শুধু ওই চুম্বকটা কতটুকু আসলে বল প্রোভাইড করতে সক্ষম সেই পরিমাণটা। সো বি তার মানে মিউ এর ওপরও নির্ভর করে, এইচ কিন্তু মিউ এর ওপর নির্ভর করবে না। এইচ হচ্ছে ওই চুম্বকটার জাস্ট লিটারেলি ক্ষমতাটা, বলটা, এটা কোন অবস্থানে হচ্ছে সেটা ম্যাটার করছে না। আচ্ছা, সো বিটা তার মানে এইচের ওপর নির্ভর করে, চুম্বকের যে নিজস্ব তীব্রতাটা আছে সেটার উপরে, আর নির্ভর করে কার উপরে, যেই মাধ্যমে আসলে আমি তীব্রতা পরিমাপ করছি বা যেই মাধ্যমে আসলে আমি তার কর্তৃক যে বল প্রয়োগ করার ক্ষমতা এই জিনিসগুলো পরিমাপ করছি, সেটা আলটিমেটলি বি এর মানটা আলটিমেটলি মাধ্যমটা কোথায় সেটার উপরও নির্ভর করবে। আচ্ছা, তাহলে আমরা যদি এই দুইটা সম্পর্ক থেকে দেখি, তাহলে আমরা বলা উচিত না বি সমানুপাতিক এইচ, বি সমানুপাতিক মিউ? হ্যাঁ, এভাবে বলা উচিত। সো এখান থেকে সমান সমান দিলে আমরা ধ্রুবক হিসেবে 1 লিখতে পারি, অথবা এভাবেও চিন্তা করা যায় বি সমানুপাতিক এইচ, এখান থেকে সমান সমান দিয়ে যে ধ্রুবকটা আসে সেই ধ্রুবকটাকে আমরা ওই মাধ্যমের ভেদনযোগ্যতাকে, যেহেতু এক এক মাধ্যমের জন্য মিউ এর এক এক মান, এটা আলাদা, বাট কোনো একটা সুনির্দিষ্ট মাধ্যমের জন্য মিউ এর তো সুনির্দিষ্ট মান, তাই ওইভাবেও এটাকে মিউকে ধ্রুবক বলা যেতে পারে। সো আমরা বি সমান সমান লিখলাম কি, মিউ এইচ। তাহলে আমাদের যে চুম্বক ক্ষেত্র মানে কোনো অবস্থানে কোনো চুম্বকের আরেকটা চুম্বককে আকর্ষণ বা বিকর্ষণ করার যে ক্ষমতা, সেটা আসলে নির্ভর করছে মাধ্যমটার উপরে, আর যেই চুম্বকটার হিসাব করছি আমরা সেই চুম্বকটার নিজস্ব তীব্রতা যেটা, সেটার উপরে। তাহলে বি আর এইচের মধ্যে অনেকেরই কনফিউশন থাকে যে এইচটা আর বিটা প্রায় কাছাকাছি, দুইটাই আলটিমেটলি চুম্বকের বল প্রয়োগ করার একটা পরিমাণ নির্দেশ করে, মানে কতটুকু অন্য চুম্বককে আকর্ষণ বা বিকর্ষণ করতে পারে সেটার পরিমাণ নির্দেশ করে, কিন্তু তাদের মধ্যে কিছুটা তফাৎ রয়েছে। তফাৎটা কি, এইচ শুধুই নির্ভর করে চুম্বকের ওপর, সো এটা কোন মাধ্যমে সংগঠিত হচ্ছে সেটা ম্যাটার করে না, আমরা মাধ্যম নির্বিশেষে তার যে ক্ষমতা সেটাকে আমরা অ্যাকচুয়ালি এইচ দিয়ে প্রকাশ করব। আর বি কি, নির্ভর করবে এই চুম্বকের নিজস্ব যে উৎস চুম্বকটা রয়েছে, মানে যার ফলে আসলে বলটা প্রযুক্ত হচ্ছে, তার যে তীব্রতা সেটার উপরে নির্ভর করবে, আর ওই চুম্বকটাকে কোন মাধ্যমে নিয়ে কাজ করানো হচ্ছে সেই মাধ্যমের ভেদনযোগ্যতার উপর নির্ভর করে। দ্যাট মিনস এটা আসলে দুইটা জিনিসের উপর নির্ভর করে, এটা শুধুমাত্র এই চুম্বকটার উপর নির্ভর করে। তারপরে আমরা যদি দেখি এটার একক কি আর এটার একক কি, এইচ এর একক আমরা কিন্তু এই সূত্র থেকেই বের করতে পারি। বি এর একক আমরা জানি টেসলা, মিউ এর একক যেই মানই হোক না কেন এককটা কি টেসলা মিটার পার অ্যাম্পিয়ার। সো এটা যদি টেসলা হয় আর যদি টেসলা মিটার পার অ্যাম্পিয়ার হয়, তাহলে টেসলা উভয় পাশে কাটাকাটি, এইচের এককটা তাহলে এখানে টেসলা মিটার পার অ্যাম্পিয়ার ছিল, ওটা ওপাশে চলে গেলে কি হয়ে যাবে, অ্যাম্পিয়ার পার মিটার, মানে উল্টে যাবে। সো আমার এইচের এককটা তার মানে কি দাঁড়ায়, অ্যাম্পিয়ার পার মিটার। আর বি এর একক তো আমরা জানি এটার একক টেসলা। তাহলে কিন্তু আমরা বি আর এইচের মধ্যে তফাৎটা দেখে ফেললাম বন্ধুরা। এখন আমরা কয়েকটা সূত্র দাঁড় করাবো। আমরা এই চ্যাপ্টারে অনেকগুলো, বিশেষ করে আজকের ক্লাসে আমরা অনেকগুলো সূত্র শিখবো, যে সূত্রগুলো ভালো করে জানা থাকলে অ্যাডমিশনে আমাদের জন্য অনেক বেশি উপকার হবে। তো আমরা এই যে আজকে ক্লাসটা করছি এটা কিন্তু বেসিক্যালি অ্যাডমিশন ওরিয়েন্টেড, কারণ এটার বেশিরভাগ প্রশ্ন আসলে অ্যাডমিশনে তোমরা পাবে, এইচএসসি লেভেলে খুব কম প্রশ্ন এগুলো থেকে হয়ে থাকে, এমসিকিউতে আসতে পারে। তো যাই হোক, শূন্য স্থানের চুম্বক ক্ষেত্র যেটা, সেটার জন্য আমরা এই সূত্রটা কি এভাবে লিখতে পারি, বি নট ইকুয়াল টু মিউ নট এইচ। কারণ শূন্য স্থানের চুম্বক ভেদনযোগ্যতাকে আমরা মিউ নট দিয়ে প্রকাশ করি, তাই আমি মিউ নটটা ইউজ করলাম। আর শূন্য স্থানের ক্ষেত্রে দুইটা চুম্বকের মধ্যবর্তী স্থানে আমাদের যে বলরেখাগুলো তৈরি হবে, মানে যে চুম্বক ক্ষেত্রটা তৈরি হবে, সেটাকে আমরা বি নট দিয়ে প্রকাশ করতে পারি, তাই এটাকে আমরা বি নট লিখলাম। সো আমরা লিখলাম বি নট ইকুয়াল টু মিউ নট এইচ। এবার অন্য মাধ্যমের যদি চুম্বক ক্ষেত্র দেখি, অন্য মাধ্যমের জন্য যে কোনো মাধ্যমের চুম্বক ভেদনযোগ্যতার মান যদি হয় মিউ, আর সেই মাধ্যমে চুম্বক ক্ষেত্রের মান যদি হয় বি, তাহলে লিখলাম বি ইকুয়াল টু মিউ এইচ।
সো এখন 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ তাদেরকে দিয়ে আমরা যদি একটা ক্যারেক্টার দিয়ে ভাগ করি, অর্থাৎ আমি যদি 2 নম্বরকে 1 নম্বর দিয়ে ভাগ করি, তাহলে বাম পক্ষে কী থাকছে, b/b0, সো b/b0। আর ডান পক্ষে দেখো আমার কি থাকছে, h কাটাকাটি চলে যাচ্ছে। এমন কিন্তু না একটা চুম্বককে তুমি শূন্য মাধ্যমে নিলে তার যে নিজস্ব ক্ষমতা সেটার মানে এইচের যা মান থাকবে, এটাকে যদি পানির মধ্যে ডুবাও তাহলে এইচ কিন্তু কম বেশি হবে না, এইচ কিন্তু একই থাকবে, এইচ উভয় মাধ্যমের জন্য একই, বাট বি চেঞ্জ হয়ে যাচ্ছে মিউ চেঞ্জ হওয়ার কারণে। আচ্ছা, সো আলটিমেটলি আমাদের এইচ কাটাকাটি চলে গেলে থাকবে কি, এই 2/1 করার ফলে মিউ/মিউ নট এই টার্মটাকে একটা আমরা অনুপাত ভিত্তিক, এটা যেহেতু কোনো একক থাকবে না, এই টার্মটাকে আমরা একটা অনুপাতে প্রকাশ করি, সেটাকে আমরা বলি মিউ আর। দ্যাট মিনস আর দিয়ে এখানে রিলেটিভ মানে আপেক্ষিক বোঝানো হচ্ছে। সো এই মিউ আরকে আমরা পরিচয় দিই আপেক্ষিক চুম্বক ভেদনযোগ্যতা দিয়ে। এটা কেন শেখা দরকার, কারণ আমরা অলরেডি মিউ এর যে মানগুলো দেখেছিলাম আগের স্লাইডে, তুমি দেখেছো 10⁻⁶, 10⁻³ 10⁻⁴, এরকম ছোট ছোট মান। সো এগুলো মনে রাখা অসুবিধা, এগুলো দিয়ে হিসাব করা অসুবিধা, তাই মিউ আরটা আমাদের অনেক ক্ষেত্রে সুবিধা করে। আমি কিন্তু আগের স্লাইডেই দেখিয়েছি নিকেলের ক্ষেত্রে মিউ এর ভ্যালু কত, আয়রনের ক্ষেত্রে মিউ এর ভ্যালু কত। তোমরা কিন্তু চাইলেই নিকেলের জন্য মিউ আর কত বের করে ফেলতে পারবে না, মিউ নট তো মুখস্থ 4/10⁻⁷। নিকেলের যে মিউ আমার আগের সাইড থেকে নিয়ে এখানে বসিয়ে দিলেই কিন্তু নিকেলের মিউ আর পেয়ে যাবে। একইভাবে আয়রনের মিউ বসিয়ে দিয়েও কিন্তু তুমি আয়রনের মিউ আর পেয়ে যাবে। তখন তোমরা ভাগ করে দেখবে মানগুলো কিন্তু সুন্দর মান, দ্যাট মিনস 1000, 2000, 500, 600 এরকম মান আসছে। সো আমাদের মনে রাখা আর হিসাব করার সুবিধা, তাই আমরা মিউ আরটা শিখি। আমি এখানে আরেকটা কথা না বললেই নয়, কারণ আমরা অলরেডি স্থির তড়িৎ অধ্যায়ে কিন্তু এরকম একটা রাশিমালা পড়ে এসেছিলাম। আমরা তড়িৎ ডাইইলেকট্রিক ধ্রুবক নামে একটা জিনিস পড়েছিলাম, রাইট? তড়িৎ মধ্যমাঙ্ক বা ডাইইলেকট্রিক ধ্রুবক, সেটার রাশিমালাটা কেমন ছিল মনে আছে? ε/ε0। ঠিক যেই কারণে আমরা কে পড়েছিলাম সেই কারণেই কিন্তু আমরা এখানে মিউ আর পড়ি। সো প্রায় অনেকটা কাছাকাছি জিনিসগুলো। এখানে এটা ছিল কি, কোনো মাধ্যমের তড়িৎ ভেদনযোগ্যতা ডিভাইড বাই শূন্য মাধ্যমের তড়িৎ ভেদনযোগ্যতা। আর এখানে যে রাশিমালাটা আমরা পড়ছি এটা হচ্ছে কোনো মাধ্যমের চুম্বক ভেদনযোগ্যতা ডিভাইড বাই শূন্য মাধ্যমের চুম্বক ভেদনযোগ্যতা। দ্যাট মিনস কোনো মাধ্যমের মিউ আর এর ভ্যালু যদি 2 হয় তাহলে সেটা বোঝাবে সেই মাধ্যমটা শূন্য মাধ্যমের তুলনায় দ্বিগুণ চুম্বক ভেদনযোগ্যতা বিশিষ্ট। তাহলে এই যে এই রাশিমালাটার কি কোনো একক থাকবে? থাকবে না। কেন? কারণ এটা একই জাতীয় রাশির অনুপাত। অনেক ক্ষেত্রে আমরা b/b0 থেকেও মিউ আর বের করতে হতে পারে। সো এটা ম্যাথের প্রয়োজন সাপেক্ষে যে কোনোভাবে করতে হতে পারে। আমাদের সূত্রগুলো প্রত্যেকটা যেন ভালোভাবে আয়ত্তে থাকে, তাহলে আমরা ম্যাথ করতে পারবো। আচ্ছা, এবার আমরা চলে আসবো আমাদের কয়েকটা কনসেপ্ট ডেভেলপ করবো। সো কনসেপ্ট ডেভেলপ করার জন্য আমরা প্রথমে একটা ঘটনা দিয়ে শুরু করি। আমরা জানি ইলেকট্রন নিউক্লিয়াসের চারপাশে আবর্তন করে। এখন একটা ইলেকট্রন যদি নিউক্লিয়াসের চারপাশ দিয়ে একবার আবর্তন করে আবার আগের জায়গায় চলে আসে, দ্যাট মিনস একটা পূর্ণ আবর্তন করে, তাহলে আমরা জানি যে কোনো আধানের প্রবাহতেই আসলে তড়িৎ প্রবাহ সংঘটিত হয়। সো তড়িৎ প্রবাহের মানটা কত হবে? একটা ইলেকট্রন নিউক্লিয়াসের চারপাশে একবার আবর্তন করলে তড়িৎ প্রবাহের মানটা কত হবে, মানে এই ঘটনাটার জন্য তড়িৎ প্রবাহের মানটা কত হবে? খেয়াল রাখো, ইলেকট্রনটা গিয়েছে কি বরাবর? এই ডান দিক বরাবর, মানে ক্লকওয়াইজ বরাবর। আর তার মানে প্রবাহটা হবে কোন দিক বরাবর? এন্টি ক্লকওয়াইজ বরাবর, তাই না? ইলেকট্রন যেদিকে প্রবাহিত হয় তড়িৎ তার বিপরীত দিকে প্রবাহিত হয়। তাহলে তড়িৎ প্রবাহের মানটা কি হবে? I = Q/T আমরা শিখেছি। যেহেতু আমরা খুব ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময়ে আসলে ইলেকট্রন এই আবর্তনটা সংগঠন করে, তাই ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময় যে আধানের পরিবহনটা ঘটেছে সেটাকে আমরা লবে রাখছি, আর ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময়টাকে আমরা হরে রাখছি। সো আমরা ডিকিউটাকে কি বলতে পারি? ডিকিউটা হচ্ছে যেই পরিমাণের আধান প্রবাহিত হয় সেই আধানের ভ্যালু, সেই আধানের ভ্যালুটা কত? ইলেকট্রনের আধানের ভ্যালু কত? আমরা জানি ই। ডিটিটা কি? ডিটিটা হচ্ছে যে সময়টা নিয়েছে সে। সো আমরা একটা পূর্ণ আবর্তনের জন্য যে সময়টা নিচ্ছে সে, সেটাকে পর্যায়কাল দিয়ে প্রকাশ করছি, সেটাকে আমরা বলছি ক্যাপিটাল টি। আচ্ছা, সো আমরা এখন ই এর ভ্যালু তো জানি 1.6 × 10⁻⁹ কুলম্ব, জাস্ট ভ্যালুটা যদি নিই মাইনাসটা বাদ দিয়ে। আর টিটাকে আমরা একটু আলাদা করে লিখতে পারি। কিভাবে লিখতে পারি? 2πr/v লিখতে পারি। কিভাবে এটা আসলো? কারণ ইলেকট্রনটা যে একটা পথ আবর্তন করেছে, এটা কি পথ ধরে নিই আমরা? বৃত্তাকার পথ, রাইট? বৃত্তাকার পথের জন্য আমরা রাশিমালা কি লিখতে পারি? বৃত্তাকার পথের পরিধি সমান সে পথ অতিক্রম করেছে, যেটা আসলে 2πr এর সমান, রাইট? সো বেগ = দূরত্ব বাই সময়, কারণ আমরা তো ধরে নিচ্ছি সে সমবেগই আসলে আবর্তনটা করেছে। সে এমন করেনি যে প্রথমে জোরে পরে আসতে, এভাবে যায়নি। সো সমবেগই সে আবর্তন করেছে, তাই আমরা এই সূত্রটা ইউজ করতে পারি, সমবেগ = দূরত্ব বাই সময়। সো দূরত্বটা হচ্ছে 2πr, সময়টাকে আমরা ধরে নিচ্ছি ক্যাপিটাল টি, যদি সে দূরত্বটা হচ্ছে পুরোটা ঘুরে, আর পুরোটা ঘুরার জন্য সময়টাই তো আসলে পর্যায়কাল বা ক্যাপিটাল টি। সো এখান থেকে কিন্তু অ্যাকচুয়ালি আমরা টিটাকে রিপ্লেস করতে পারি। টিটাকে এক পাশে করো, ভিটাকে এই পাশে পাঠিয়ে দাও, তাহলে টি = কি দাঁড়াচ্ছে? 2πr/v, রাইট? তাহলে I = E/2πr/v। এখানে কিন্তু ই
ভি, এটা নিচে যেহেতু ভি ভাগ আকারে আছে, এটা পরের লাইনে উপরের দিকে উঠিয়ে দিলাম, লবে উঠিয়ে দিলাম, তাহলে থাকলো কি I ইকুয়াল টু ইভি ডিভাইড বাই 2πr। তাহলে এইটা হচ্ছে আমার তড়িৎ প্রবাহের রাশিমালা কখন, যখন একটা ইলেকট্রন নিউক্লিয়াসের চারপাশে একবার পূর্ণ আবর্তন করে। তো আমরা এই জায়গার থেকেই এই যে ঘটনাটা পড়লাম, দেখলাম যে একটা ইলেকট্রন নিউক্লিয়াসের চারপাশে আবর্তনের সময় তড়িৎ প্রবাহ হয়। এই তড়িৎ প্রবাহের ফলে এখানে যেহেতু একটা চক্রাকারে প্রবাহটা হচ্ছে, সো আমরা কিন্তু অলরেডি কুণ্ডলীর ক্ষেত্রে যেখানে চক্রাকারে প্রবাহ হতে থাকতে পারে, সেখানে কিন্তু আমরা একটা রাশিমালা শিখেছিলাম। রাশিমালাটা কি ছিল মনে করে দেখো, এম ইকুয়াল টু এন এ আই। আমি বলেছিলাম এম কি, এম হচ্ছে চুম্বক ভ্রামক। সো আমরা চুম্বক ভ্রামক কিন্তু অলরেডি একটা আইডিয়া নিয়ে এসেছিলাম চুম্বক ভ্রামকটা কি। চুম্বক ভ্রামক নিয়ে আরও আমরা এখানে কিছু পড়ব। এই যে ইলেকট্রন আবর্তন করলো, তড়িৎ প্রবাহ হলো, সো এই ঘটনাটার জন্য চুম্বক ভ্রামকটা কত হবে? সো এম ইকুয়াল টু এন আই সূত্রেই গেলাম। এখানে তো এন এর মান একের বেশি হবে না, কারণ এখানে তো আমি আরও অনেকগুলো ইলেকট্রন একটার উপর আরেকটা বসিয়ে এভাবে আবর্তন করাচ্ছি না। আমি জাস্ট একটা ইলেকট্রন একবার আবর্তন নিয়ে কাজ করছি, তাই এন এর ভ্যালু 1। তাহলে এম ইকুয়াল টু বসালাম এ আই। এ কি ক্ষেত্রফল, আর আই কি, আই হচ্ছে তড়িৎ প্রবাহের মান। সো আমাদের এই যে পথটা, এই পথটার ক্ষেত্রফল কত, মানে আবদ্ধ পথটার ক্ষেত্রফল কত? সো আবদ্ধ পথটার ক্ষেত্রফল হচ্ছে আমার পাই আর স্কয়ার, যেহেতু একটা বৃত্তাকার পথ, সো এটার ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার, তাই লিখলাম। আর আই এর ভ্যালু আমরা অলরেডি বের করে রেখেছিলাম ইভি বাই 2πr। সো ইভি বাই 2πr আমি বসালাম। তাহলে পাই আর স্কয়ার আর ইভি বাই 2πr, এখানে কিন্তু অনেকগুলো জিনিসে কাটাকাটি চলে যায়, পাই পাই কাটাকাটি চলে যায়, এখানে একটা আর স্কয়ার, এখানে একটা আর, মানে লবে একটা আর থেকে যাবে। সো আমাদের তার মানে এই যে এম, মানে ইলেকট্রন যখন নিউক্লিয়াসের চারপাশে আবর্তন করে, একবার আবর্তন করার ফলে যে চুম্বক ভ্রামকটা তৈরি হচ্ছে, সেই চুম্বক ভ্রামকের রাশিমালাটা আমরা দেখে ফেললাম, সেটা কি EVR বাই 2। তাহলে এই যে রাশিমালাটা আসলো চুম্বক ভ্রামকের, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে রেখে দিলাম। আমরা কিন্তু সবাই, আমি নিজেই পড়েছি, তোমাদের গুণগত রসায়ন অধ্যায়ে পড়িয়েছি, আবার আমি তোমাদেরকে নিউক্লিয়ার ফিজিক্স যে চ্যাপ্টারটা সেখানে পড়িয়েছি বোর পরমাণু মডেল, রাইট? সো বোর পরমাণু মডেলে আমরা জানি এনতম শক্তিস্তর, মানে এনতম কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগের একটা রাশিমালা, অর্থাৎ বোর পরমাণু মডেলের কত নম্বর প্রস্তাব ছিল? এটা দ্বিতীয় প্রস্তাব ছিল। সেই দ্বিতীয় প্রস্তাবে আমরা এটা দেখেছি, এল ইকুয়াল টু MVR। এল দিয়ে কৌণিক ভরবেগ বোঝায়, MVR, এম হচ্ছে যে আবর্তন করছে, যেহেতু ইলেকট্রনের কৌণিক ভরবেগ আমরা হিসাব করছি, সো ইলেকট্রনের ভর, ইলেকট্রনের ওই কক্ষপথে বেগ, ইলেকট্রনের ওই কক্ষপথে ব্যাসার্ধ ইকুয়াল টু NH বাই 2π। এন কি, এন হচ্ছে আমার কক্ষপথের নাম্বার, এইচ কি আমার প্ল্যাঙ্কের ধ্রুবক, আর পাই তো পাই। সো আলটিমেটলি এটাকে আমি 2 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। এখন আমরা একটা সূত্র ডেভেলপ করবো। আমরা আমাদের 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ পরস্পরকে ভাগ করি, 1/2 করি। তাহলে বাম পক্ষে থাকছে কি M বাই L, সো এটা বাই এটা M বাই L। আর ডান পক্ষে দেখো অনেকগুলো জিনিসই কাটাকাটি যাচ্ছে, আমি এটার সাথে ভাগ করছি প্রথমত, EVR বাই এই জিনিসটা। সো আমাদের VR এখানে আছে, আবার VR এখানে আছে, এগুলো কাটাকাটি চলে যাবে। তাহলে এখানে থাকছে কি শুধু E, এই পোর্শন থেকে থাকছে শুধু E আর 2, সো নিচে থাকছে 2, সো E বাই 2। আর এই পোর্শন থেকে থাকছে কি M, সো এটা যেহেতু ভাগ যাচ্ছে, ভাজক হিসেবে কাজ করছে, সো এখানে নিচে থাকবে এটা। সো M বাই L ইকুয়াল টু E বাই 2M। তাহলে আমাদের চলে আসলো কি, আমাদের M বাই L ইকুয়াল টু E বাই 2M। এখান থেকে আমরা এমটাকে এক পাশে রেখে এলটাকে ওই পাশে পাঠিয়ে দিলাম, তাহলে M ইকুয়াল টু E বাই 2M ইন্টু ক্যাপিটাল L। তাহলে এখন এই যে এলটা আছে, এই এলটার মধ্যে আমরা যদি এই রাশিমালাটা বসিয়ে দিই, অর্থাৎ NH বাই 2π যদি বসিয়ে দিই, তাহলে আমরা লিখতে পারি M ইকুয়াল টু E বাই 2M ইকুয়াল টু NH বাই 2π। তাহলে এই যে এই সম্পর্কটা আসলো, এখানেও দেখো আমরা এই সম্পর্কটাকে একবারে এরকমভাবে লিখতে পারি, M ইকুয়াল টু NEH ডিভাইডেড বাই 2πM। তাহলে এই যে এতগুলো কাজ করলাম, কাজ করে আমরা এম এর একটা সূত্র দাঁড় করালাম ফাইনালি। এই সূত্রটার মধ্যে কি লাভ? এই সূত্রটা থেকে আমরা জানতে পারি একটা ইলেকট্রন যখন একটা নিউক্লিয়াসের চারপাশে আবর্তন করে, তখন সে একটা চুম্বক ভ্রামক তৈরি করে। আর সেই চুম্বক ভ্রামকের মান আমরা বের করতে পারি কিন্তু এই সূত্রটা কাজে লাগিয়ে। কি কি লাগে? ইলেকট্রনটা কোন কক্ষপথে আবর্তন করছে, অবশ্যই দ্বিতীয় কক্ষপথে আবর্তন করলে সে যেই চুম্বক ভ্রামক তৈরি করবে, চতুর্থ কক্ষপথে আবর্তন করলে সে হচ্ছে বেশি চুম্বক ভ্রামক তৈরি করবে, বড় একটা পথ সে আবর্তন করছে। সো এন এর ভ্যালুটাতে আমরা ঠিক সেটাই বসাবো যে কত নম্বর কক্ষপথে সে আবর্তন করছে। ই এর ভ্যালুতে আমরা বসাবো ইলেকট্রনের চার্জের শুধু ভ্যালু, অর্থাৎ 1.6 × 10⁻19 কুলম। আর এইচের জায়গায় আমরা বসাবো কি প্ল্যাঙ্কের ধ্রুবকের মান। এগুলো সবগুলোই আমি এখানে লিখে রেখেছি।
6.626 ইন্টু 10⁻34 আর পাই তো পাই, আর এম দিয়ে বোঝানো হচ্ছে যে বস্তুটা আসলে চার্জ আধানের ভর, সেই বস্তুটাকে ইলেকট্রনের ভরের মান কত, 9.11 ইন্টু 10⁻31 কেজি। এই যে এই সূত্রটা কার ক্ষেত্রে প্রযোজ্য? বোর পরমাণু মডেল যেগুলোতে অ্যাপ্লাই করা যায় সেই সকল পরমাণুর ক্ষেত্রে প্রযোজ্য। আর বোর পরমাণু মডেল সেই মডেলগুলোতেই অ্যাপ্লাই করা যায় যেই মডেলগুলোতে অ্যাকচুয়ালি আমার কয়টা ইলেকট্রন বিশিষ্ট পরমাণু মডেল, একটা ইলেকট্রন বিশিষ্ট, দ্যাট মিনস হাইড্রোজেন অ্যালাইক যেই অ্যাটমগুলো আছে সেগুলোর ক্ষেত্রেই আমরা আসলে এই চুম্বক ভ্রামকের ফর্মুলাটা ইউজ করতে পারবো। তাহলে এই জায়গাটার মধ্যে বন্ধুরা আমরা তো চুম্বক ভ্রামকের ফর্মুলা দিয়ে মান বের করতে পারছি, রাইট? চুম্বক ভ্রামকের মান বের করতে পারছি, বাট এই দিক, এটারও তো একটা দিকও আছে, রাইট? চুম্বক ভ্রামকের এই দিকটা কোন দিকে হবে? সো এই দিকটা কিন্তু আমরা খুব ইজিলি ক্যালকুলেট করে ফেলতে পারি। আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি? আমরা যদি জাস্ট ফ্লেমিংয়ের ডান হস্তনীতি ইউজ করি, ফ্লেমিংয়ের ডান হস্তনীতি অনুসারেই কিন্তু আমরা চুম্বক ভ্রামকটা, অর্থাৎ চুম্বক ভ্রামকের দিকটা অ্যাকচুয়ালি চুম্বক ক্ষেত্রের দিকেই হয়। সো চুম্বক ক্ষেত্রের দিক বা চুম্বক ভ্রামকের দিকটা আমরা ক্যালকুলেট করে ফেলতে পারবো। সো আমাদের ইলেকট্রনটা যদি এইভাবে আবর্তন করে, মানে আমাদের দেখা অনুসারে যদি এটা অ্যান্টিক্লকওয়াইজ আবর্তন করে, তাহলে আমরা আমাদের ডান হস্তটা কিভাবে স্থাপন করব? আমরা ডান হস্তটার মধ্যে বলেছিলাম যে আমাদের 4টা আঙ্গুল যেগুলো পেঁচিয়ে থাকে সেগুলো আসলে বি এর দিক নির্দেশ করে, আর বৃদ্ধা আঙ্গুলটা যেটা সোজা থাকে সেটা আসলে আই এর দিক নির্দেশ করে। ইলেকট্রন যদি অ্যান্টিক্লকওয়াইজ আবর্তন করে তাহলে আমরা আমাদের আঙ্গুলটাকে এমনভাবে স্থাপন করব যেন তড়িৎ প্রবাহের দিকে এই আঙ্গুলটা স্থাপিত হয়। তাহলে দেখো ইলেকট্রন আমার এতটুকু জায়গার জন্য বাম থেকে ডান দিকে যাচ্ছে, তাহলে তড়িৎ প্রবাহ কোন দিক থেকে কোন দিক হচ্ছিল? ডান থেকে বাম দিকে। তাই দেখো বৃদ্ধাঙ্গুলটা আমরা এমনভাবে রাখলাম যেন ডান থেকে বাম দিকে বৃদ্ধাঙ্গুলটা, আর বাকি আঙ্গুলগুলো আমার পেঁচিয়ে কি ভেতরের দিকে ঢুকছে মনে হয়, রাইট? এটা যদি একটা প্লেট হতো বা এটা যদি এরকম ফ্রিজবি টাইপের কিছু হতো তাহলে এই জিনিসটাকে ধরলে আমরা কি এরকমভাবে ধরতাম? এইভাবে যদি ধরি তাহলে আসলে কি আমার এই 4টা আঙ্গুল যে মানে চুম্বক ক্ষেত্রের দিক যেগুলো নির্দেশ করছে এগুলো কি ভেতরের দিকে ঢুকছে, রাইট? সো দেখো আমার অ্যারোটা কোন দিকে? এম এর অ্যারোটা হচ্ছে নিচের দিকে, কারণ এই আঙ্গুলগুলোর দিক বরাবরই তো আমার এমটা স্থাপিত হবে আর বিটা স্থাপিত হবে। তো এই 4টা আঙ্গুল আমার ভেতরের দিকে ঢুকছে, তাই এই এমটা হচ্ছে নিচের দিকে। তাই আমরা কিন্তু বন্ধুরা তার মানে খুব সহজেই ফ্লেমিংয়ের ডান হস্ত নীতি অনুসারে বি এর দিককে এম এর দিক কনসিডার করে আমরা এম এর দিকটা বের করে ফেলতে পারি। সো এম এর সূত্র দিয়ে মান বের করতে পারি এখন, আবার আমরা দিকটাও বের করে ফেলতে পারি। এই যে এই কাজটা আমরা করলাম, এটা কিসের জন্য করলাম? একটা ইলেকট্রন নিউক্লিয়াসের সাপেক্ষে স্পিনের জন্য চুম্বক ভ্রামক এর মান বের করলাম আর দিক বের করলাম। বাট আমাদের আলোচনায় তো এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু নিয়ে যে সবসময় কাজ হবে তা না, অনেকগুলো ইলেকট্রন থাকতে পারে, রাইট? একটা পরমাণুর মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই তো অনেকগুলোই থাকে। সো তাদের ক্ষেত্রে অ্যাকচুয়ালি আমরা কি কনসিডার করব? তাদের ক্ষেত্রে আমাদের আরও একটা জিনিস কনসিডার করতে হবে, সেটা কি? ইলেকট্রনটা কিন্তু শুধুমাত্র নিউক্লিয়াসের চারপাশেই যে আবর্তন করে তা না, বরং ইলেকট্রন তার নিজ অক্ষের সাপেক্ষেও আবর্তন কিন্তু করে, রাইট? মানে লাটিমের মতন ঘুরতে থাকে যে আমরা বলি। সো ইলেকট্রন যে নিজের অক্ষের সাপেক্ষে আবর্তন করছে তখনও কিন্তু সে একটা চুম্বক ভ্রামক জেনারেট করে, যদিও এই চুম্বক ভ্রামকটা অনেক অল্প মানের, বাট তখনও সে একটা চুম্বক ভ্রামক জেনারেট করে। যেমন এই ইলেকট্রনটা আমার অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, এই ইলেকট্রনটা আমার ক্লকওয়াইজ ঘুরছে। সো এই ইলেকট্রনটার জন্য কিন্তু অ্যাকচুয়ালি আমার একদিকে চুম্বক ভ্রামক তৈরি হবে, এই ইলেকট্রনটার ঘূর্ণনের জন্য, নিজ অক্ষের সাপেক্ষে ঘূর্ণনের জন্য একটা চুম্বক ভ্রামকের সৃষ্টি হবে। সো এগুলোও কিন্তু আমরা ফ্লেমিংয়ের ডান হস্ত দিয়ে বের করতে পারি। সেটা কীভাবে? আমরা যদি এটার ঘূর্ণনটা দেখি, এটার ঘূর্ণনটা আমার অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে, সো তড়িৎ প্রবাহটা এই অংশের জন্য বাম থেকে ডান দিকে। তো আমাদের বৃদ্ধাঙ্গুলটা এমনভাবে স্থাপন করবো যেন ডান থেকে বাম দিকে হয়, ঠিক এটার মতনই অনেকটা। সো আগেরটা ছিল ইলেকট্রন, তো এইটা এমন করে আবর্তন করছে, আর এখন ইলেকট্রনটাকে আমরা জুম ইন করে দেখছি, শুধু ইলেকট্রনটা নিজ অক্ষের সাপেক্ষে যে আবর্তন সেটাই আমরা কনসিডার করতেছি। সো এইখানে আমরা তড়িৎ প্রবাহটা ধরতে পারি এরকম যে ইলেকট্রন যদি এই দিকে মুভ করে, তড়িৎ প্রবাহ হচ্ছে এই দিকে, তাহলে আমরা তড়িৎ প্রবাহের দিক বরাবর বৃদ্ধাঙ্গুল, আর বাকি আঙ্গুলগুলো আমার এম এর দিক নির্দেশ করবে। বাকি আঙ্গুলগুলো কোথায় আছে? নিচের দিকে মুখ করে আছে, রাইট? সো নিচের দিকে মুখ করে এভাবে পেঁচিয়ে আছে। সো ভেতরের দিকে কল্পনা করলে নিচের দিকে মুখ করে এভাবে ঘুরেছে। সো এই দিকটাতে কি? নিচের দিকে। সো তাই নিচের দিকে দেখো আমি অ্যারোটা টানলাম। এবার আসবো এইটার জন্য। সো এইখানে ইলেকট্রনটা কি ক্লকওয়াইজ আবর্তন করছে। সো তখন আমরা আমাদের ডান হস্তটা কীভাবে স্থাপন করব? এইভাবে, কারণ এতটুকু অংশের জন্য ইলেকট্রনটা কীভাবে প্রবাহিত হচ্ছিল, এতটুকু অংশের জন্য আমি যে দিকটা এঁকে দেখাই, আমার ইলেকট্রনটা এইভাবে আসছিল, রাইট? সো এটা হচ্ছে লাল কালার দিয়ে যে অ্যারোটা আমি দিলাম, সেই অ্যারোটা বোঝাচ্ছে কি? সেই অ্যারোটা বোঝাচ্ছে যে ইলেকট্রন কোন দিক দিয়ে আসছে। সো এই অংশের জন্য ইলেকট্রন আসলে বাম থেকে ডান দিকে যাচ্ছে, ডান থেকে বাম দিকে যাচ্ছে। এই অংশটার জন্য ইলেকট্রন ডান থেকে বাম দিকে যাচ্ছে। আমি গ্রিন কালার দিয়ে এবার তড়িৎ প্রবাহের দিকটা দেখাই। তাই তড়িৎ প্রবাহের দিকটা কি? বাম থেকে ডান দিকে। তাহলে দেখো আমাদের বৃদ্ধাঙ্গুলটাও কিন্তু ডান থেকে বাম দিকে, রাইট? বৃদ্ধাঙ্গুলটাও কিন্তু বাম থেকে ডান দিকে
দেওয়া আছে। সো এটা আমার আই এর দিক বরাবর যেহেতু বৃদ্ধাঙ্গুল স্থাপন করতে হয় তাই কিন্তু আমরা করেছি। সো আমরা এইভাবে যদি ডান হস্তটা স্থাপন করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি আমাদের বাকি 4টা আঙ্গুল কিভাবে আসছে, ভেতরের দিকে মনে হচ্ছে নিচ থেকে উপরে উঠছে, রাইট? সো নিচ থেকে উপরে উঠে তারপরে ঘুরে বাইরে আসছে। সো ভেতরের দিকে মনে হচ্ছে নিচ থেকে সে ওপরে উঠছে। সো আমাদের চুম্বক ভ্রামকের দিকটা কোন দিকে হচ্ছে? অ্যাকচুয়ালি ওপরের দিকে হচ্ছে। আচ্ছা, সো আমরা কিন্তু তাহলে জেনে গেলাম বন্ধুরা যে আমাদের ইলেকট্রন নিজ অক্ষের সাপেক্ষেও যখন আবর্তন করে তখনও কিন্তু সে চুম্বক ভ্রামক তৈরি করে, আর চুম্বক ভ্রামকের দিকগুলো কোন দিকে হতে পারে। সো আমরা যখন বহু ইলেকট্রন বিশিষ্ট পরমাণুগুলো নিয়ে কাজ করব তখন সাধারণত এই জিনিসগুলোকে কনসিডার করি, অনেকগুলো হিসাব করি। সো এর জন্য এই জিনিসটা আমি দেখালাম। এমনকি এই জিনিসটা কিন্তু অনেকে কম্পেয়ার করতে পারো এরকম হিসাবেও যে তোমরা গুণগত রসায়নে পড়েছ কয়েকটা জিনিস, ওখানে কোয়ার্টজাইটের হিসাব আছে প্লাস হাফ মাইনাস হাফ যে হিসাব করেছো সেগুলোর সাথে কিন্তু তোমরা চাইলে কিছুটা রিলেট করতে পারো। ওইগুলো যদিও তোমাদের এই লেভেলে নাই তাই আমি এখানে ডিটেলসে ওইগুলোর সাথে রিলেট করে দেখাচ্ছি না। আচ্ছা, এবার আমরা চলে আসি এরপরে। তার মানে আমরা জেনে গেলাম কোনো অণুর পরমাণুর মধ্যে চুম্বক ভ্রামকটা নির্ভর করে ইলেকট্রনের নিউক্লিয়াসের সাপেক্ষে ঘূর্ণনের কারণে আর ইলেকট্রনের নিজ অক্ষের সাপেক্ষে ঘূর্ণনের কারণে। এটা অল্প হলেও এটা আমরা কনসিডার করি মাঝে মাঝে। আচ্ছা, সো তার মানে আমরা বলতে পারি কোনো অণুর মধ্যে যে লব্ধি চুম্বক ভ্রামকটা তৈরি হচ্ছে, চুম্বক ভ্রামক যেহেতু ভেক্টর রাশি সেটা আসলে ডিপেন্ড করবে ইলেকট্রনের চুম্বক ভ্রামকগুলোর নেটের ওপরে। আমি যোগফল বলছি না, কারণ এটা আমার ডিরেকশনের উপর ডিপেন্ড করে। যেমন এইখানে যদি আমরা ঘটনাটা দেখি, এখানে একটা চুম্বক ভ্রামক নিচের দিকে তৈরি হয়ে আছে, একটা চুম্বক ভ্রামক উপরের দিকে তৈরি হচ্ছে। এটার মান যদি 10 হয়, এটার মান যদি 10 হয়, তাহলে লব্ধি করলে আসলে কত? 10 বিয়োগ 10 মানে 0 হয়ে যাবে। সো আমরা এর জন্য এটাকে নেট বলছি, রাইট? সো আমরা সরাসরি যোগ না নেট করব, মানে একই দিকেরগুলো এক রকমের চিহ্ন বসাবো, বিপরীত দিকেরগুলো ভিন্ন রকমের চিহ্ন বসাবো। তাহলে আমরা এভাবে কিন্তু কোনো অণুর চুম্বক ভ্রামক নেট চুম্বক ভ্রামকটা হিসাব করে ফেলতে পারি। সো আমরা এখন কোনো পদার্থতে যদি ইলেকট্রন জোড়ায় জোড়ায় অবস্থান করে সেই ভিত্তিতে একটা পদার্থের শ্রেণী বিভাগ করব, আর জোড়ায় জোড়ায় অবস্থান না করলে এক রকমের শ্রেণী বিভাগ আমরা করব। সো আমরা জোড়ায় জোড়ায় ইলেকট্রন অবস্থান বলতে যেটা বোঝাচ্ছি, যেমন ধরো সাপোজ আমি কথার কথা বলি, যেমন হাইড্রোজেনের জন্য আমরা অরবিটাল যদি আঁকি তাহলে জিনিসটা কীরকম বোঝায়। হাইড্রোজেনের জন্য আমরা এটা একটু মুছে দিই। তো আমরা হুন্ডের নীতি অনুসারে তো এই জিনিসগুলো আঁকা শিখেছি, রাইট? সো হুন্ডের নীতি অনুসারে আমরা দেখেছি এইভাবে প্রকাশ করা হয়। হিলিয়ামের জন্য যদি আমরা জিনিসটা দেখি, হিলিয়ামের জন্য জিনিসটা কীরকম হবে? হিলিয়ামের জন্য আমার জিনিসটা এইরকম হবে। সো এই যে প্রকাশগুলো, এই প্রকাশগুলো কিন্তু অ্যাকচুয়ালি কী বোঝাচ্ছে যে আমার ইলেকট্রনটা কোন স্পিনে ঘুরছে, রাইট? সো ইলেকট্রন আমার ক্লকওয়াইজ না এন্টি ক্লকওয়াইজ স্পিনে ঘুরছে। সো এইটাকে আমরা বলছি অ্যাকচুয়ালি জোড়ায় জোড়ায় অবস্থান, আর এটাকে বলছি বিজোড়ভাবে অবস্থান। সো আমরা এইটার ভিত্তিতে কিন্তু পদার্থকে কী করতে পারি? কয়েকটা শ্রেণী বিভাগে ভাগ করতে পারি। যেমন এখানে যদি আমি দেখি, ধরো কোনো একটা পদার্থের ব্যাপারটা এইরকম, মানে তার মধ্যে যে ইলেকট্রনগুলো আছে সেগুলো জোড়ায় জোড়ায় অবস্থান করছে। সো ইলেকট্রন যদি জোড়ায় জোড়ায় অবস্থান করে তাহলে একটা ইলেকট্রন দ্বারা বিপরীত স্পিন বিশিষ্ট ইলেকট্রনের চুম্বক ভ্রামকটা কী হয়ে যায়? নাকচ হয়ে যাবে। ঠিক আগের স্লাইডে মানে এই জায়গায় কিন্তু আমরা তাই দেখেছি, রাইট? সো একটা একদিকে স্পিন বিশিষ্ট আরেকটা বিপরীত দিকে স্পিন বিশিষ্ট। সো একটার দ্বারা যে চুম্বক ভ্রামকটা তৈরি হচ্ছে অপরটা দ্বারা সেই চুম্বক ভ্রামকটা কিন্তু নাকচ হয়ে যাচ্ছে, মানে এলিমিনেট হয়ে যাচ্ছে। সো আমরা তার মানে দেখলাম যে যদি জোড়ায় জোড়ায় অবস্থান করে তাহলে একটার দ্বারা যে চুম্বক ভ্রামকটা তৈরি হবে অপরটার দ্বারা চুম্বক ভ্রামকটা কিন্তু নাকচ হয়ে যাবে, মানে এম এলিমিনেট হয়ে যাবে। তাহলে নেট এম কি আমরা পাবো? নেট এম কিন্তু আমরা পাবো না। সো আমরা ওই সকল পদার্থ, যে সকল পদার্থতে জোড়ায় জোড়ায় অবস্থান করবে না একটার চুম্বক ভ্রামক দ্বারা বিপরীত স্পিনযুক্ত অপর ইলেকট্রনের চুম্বক ভ্রামক নাকচ হয়ে যাবে, সেগুলোকে আমরা বলছি ডায়াচুম্বক পদার্থ। যেমন একটা এক্সাম্পল হচ্ছে হিলিয়াম। সো চুম্বক দ্বিমেরু গঠন করবে না এরা। কেন? কারণ আলটিমেটলি একটার আমরা চুম্বক দ্বিমেরু বলতে যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে চুম্বক ভ্রামক যদি থাকে তাহলে এই যে এই সাইনটা, এই সাইনগুলোকে অ্যাকচুয়ালি আমরা এক একটা দ্বিমেরু বলছি। মানে এখানে একটা নর্থ থেকে সাউথের দিকে আমাদের একটা চুম্বক দ্বিমেরু অবস্থান করছে। সো নর্থ টু সাউথের দিকে। সো এটাকে আমরা এক একটা দ্বিমেরু বলছি, চুম্বক দ্বিমেরু। সো এটা এক্সিস্ট করবে কি করবে না? করবে না, কারণ একটা আরেকটাকে নাকচ করে দিচ্ছে। মানে একটা যদি এই দিকে হয় আরেকটা বিপরীত দিকে, সো একটা আরেকটাকে কিন্তু নাকচ করে দিচ্ছে। সো ফাইনালি কিন্তু কোনো চুম্বক দ্বিমেরু আমরা তার মধ্যে পাবো না। যদিও এখানে চুম্বক দ্বিমেরু কিন্তু আছে, আমি নাই বলছি না, চুম্বক দ্বিমেরু এটাও একটা আছে, চুম্বক দ্বিমেরু এটাও একটা আছে, বাট একটা একটাকে নাকচ করে দেয় আমরা ফাইনালি কোনো চুম্বক দ্বিমেরু মানে যেটা নেট হিসেবে কাজ করবে সেরকম কোনো চুম্বক দ্বিমেরু আমরা কিন্তু পাচ্ছি না। এবার যদি আমরা দেখি এইরকম পদার্থ যেগুলোতে অ্যাকচুয়ালি ইলেকট্রন জোড়ায় জোড়ায় অবস্থান করছে না, সেইগুলোতে
বিপরীত স্পিন বিশিষ্ট যদি ইলেকট্রনগুলো বিপরীত স্পিন বিশিষ্ট যদি ইলেকট্রনগুলো একটা আরেকটাকে নাকচ করতে না পারে, যেমন হাইড্রোজেনের কথা বললাম বা লিথিয়াম বা এরকম অন্যান্য পরমাণু যেগুলোতে অ্যাকচুয়ালি প্রত্যেকটা মধ্যেই জোড়া নাই, বরং কোনো জায়গায় বিজোড়ও অবস্থিত। সো সেই ক্ষেত্রগুলোতে আমাদের একটার কর্তৃক সৃষ্ট চুম্বক ভ্রামক কিন্তু অপর যেহেতু আরেকটা নাই, সেটা কিন্তু আর নাকচ হচ্ছে না, সেটা কিন্তু লব্ধি রূপে থেকে যাচ্ছে, রাইট? সো সেইগুলোকে আমরা বলছি প্যারাচুম্বক পদার্থ বা ফেরোচুম্বক পদার্থ। প্যারাচুম্বক আর ফেরোচুম্বকও দুইটা আলাদা ক্লাস, যেগুলো নিয়ে আমরা পরের ক্লাসে অ্যাকচুয়ালি ডিটেলসে আলোচনা করব। কী কী বৈশিষ্ট্য থাকলে এটাকে ফেরোচুম্বক বলা যেতে পারে, কী কী বৈশিষ্ট্য থাকলে তাদেরকে প্যারাচুম্বক বলা যেতে পারে, সেটা নিয়ে আমরা ডিফারেন্ট ক্লাসে আলোচনা করব। বাট তাদের কমন বৈশিষ্ট্য, ফেরোচুম্বক হোক বা প্যারাচুম্বক হোক, তাদের কমন বৈশিষ্ট্য হচ্ছে এদের মধ্যে ইলেকট্রন জোড়ায় জোড়ায় অবস্থান করে না। সো ইলেকট্রন জোড়ায় জোড়ায় অবস্থান করে না বলে একটা ইলেকট্রন দ্বারা অপর বিপরীত স্পিন বিশিষ্ট ইলেকট্রনের চুম্বক ভ্রামক নাকচ হয় না, কারণ এখানে এক স্পিন বিশিষ্ট ইলেকট্রন আমরা পাচ্ছি কোনো অরবিটালে, সব অরবিটালে না, কোনো অরবিটালে। সো আমরা এই ক্ষেত্রে তার মানে লব্ধি রূপে একটা চুম্বক দ্বিমেরু কিন্তু গঠন করতে দেখব, কারণ এখানে কিন্তু একটাই জিনিসপত্র থাকবে। সো আমরা যদি এখানে ফিগারে দেখি তাহলে আমাদের বুঝতে আরও সুবিধা হবে। এইখানে যে নাকচ হয়ে যাওয়ার ব্যাপারটা একটার, আর এখানে নাকচ হচ্ছে না, একটা বিপরীত স্পিন বিশিষ্ট থাকছে, একটা স্পিন বিশিষ্ট থাকছে, অপর বিপরীত স্পিন বিশিষ্ট না থাকায় এটা লব্ধিরূপেই থেকে যাবে ফাইনালি। সো এই যে এই অ্যারোগুলোকেই কিন্তু আমরা বলছি চুম্বক দ্বিমেরু। আর প্রত্যেকটা অ্যারোর জন্য কিন্তু কি আছে, এক একটা চুম্বক ভ্রামক তৈরি হয়ে আছে। আর এখানেও কিন্তু অ্যারো আছে, চুম্বক ভ্রামক আছে, বাট আলটিমেটলি কোনো লব্ধি চুম্বক ভ্রামক আমি পাচ্ছি, মানে এম নেট কত, এখানে কিন্তু একটা এম পাবো, এখানেও কিন্তু একটা এম পাবো, বাট একটা আরেকটাকে কাটাকাটি করে দিবে, তার মানে কোনো এম নেট পাবো না, মানে এম নেটটা যেটা সেটা জিরো হয়ে যাবে। বাট এখানে কিন্তু একটা এম নেট আমরা ফাইনালি পাবো। সো এই রকম অসংখ্য, এমন তো না যে একটা পদার্থের খণ্ড তুমি নিলা ফেরোচুম্বক বা প্যারাচুম্বক, এটার মধ্যে জাস্ট একটা মাত্র বিপরীত স্পিন বিশিষ্ট ইলেকট্রন পাবা, মানে একটা মাত্র বিজোড় সংখ্যক ইলেকট্রন পাবা। অসংখ্য লক্ষ লক্ষ পরমাণু নিয়ে গঠিত, লক্ষ লক্ষ অণু নিয়ে গঠিত, এদের মধ্যে লক্ষ লক্ষ আমরা কি পাবো, বিপরীত স্পিন বিশিষ্ট ইলেকট্রন পাবো, মানে বিজোড় সংখ্যক ইলেকট্রন পাবো। তার মানে এরকম লক্ষ লক্ষ কি হয়ে থাকবে, চুম্বক ভ্রামক আসলে তৈরি হয়ে থাকবে, মানে চুম্বক দ্বিমেরু তৈরি হয়ে থাকা, মানে লব্ধি চুম্বক ভ্রামক তৈরি হয়ে থাকে। তার মানে ও একটা লব্ধি চুম্বক ভ্রামক তৈরি করে আছে। এটা ধরো একটা পরমাণু, এটা আরেকটা পরমাণু, এটা আরেকটা পরমাণু, বা এটা একটা অণু, এটা একটা অণু। সো এর মধ্যে একটা লব্ধি চুম্বক এমনেট পাচ্ছি, এটার মধ্যে একটা এমনেট পাচ্ছি, এটার মধ্যে একটা এমনেট পাচ্ছি। বাট কাহিনী হচ্ছে এরা যখন একটা বস্তু রূপে থাকবে ফাইনালি, তখন কিন্তু আবার ব্যাপারটা উল্টাপাল্টা হয়ে যাবে। কেন? কারণ আমরা তো একটা পরমাণুর ক্ষেত্রে দেখলাম, একটা পরমাণুর ক্ষেত্রে তার একটা এমনেট আছে, বাট এই পরমাণুর এমনেট পরস্পরের সাথে কি হয়ে যাবে, আবার কাটাকাটি হয়ে যেতে পারে। সো আলটিমেটলি যেটা হয় যে প্রত্যেকটা ফেরো চুম্বক পদার্থই আসলে কি আছে, অসংখ্য চুম্বক দ্বিমেরু আছে। এদের প্রত্যেকেরই এক একটা এমনেট আছে, এটারও একটা এমনেট আছে, এটারও একটা এমনেট আছে, এটারও একটা এমনেট আছে। বাট এরা যখন সাকুল্যে অবস্থান করে, তো সাকুল্যে অবস্থান করলে যেটা হয়, একজনের এমনেট আরেকজনের এমনেট দ্বারা নালিফাই হয়ে যায়। একটু আগে আমরা আলোচনা করেছিলাম কার মধ্যে, একটা অণুর মধ্যে, আর এখন আমরা আলোচনা করছি কার মধ্যে, একটা বস্তুর মধ্যে। সো অণুর মধ্যে তাদের এমনেট আছে, ফাইন, বাট বস্তুর মধ্যে যখন আমি আসছি, বস্তুর মধ্যে কিন্তু আবার তাদের মধ্যে কি নাই, এমনেটটা নাই। মানে বেশিরভাগ ক্ষেত্রেই এটা থাকে না, থাকলেও খুবই সামান্য সংখ্যক থাকে, কারণ একটা আরেকটার দ্বারা বেশিরভাগ ক্ষেত্রেই নাকচ হয়ে যায়, মানে এক অণুর এমনেট আরেক অণুর এমনেট দ্বারা নাকচ হয়ে যায়। তাহলে বস্তুর মধ্যে কোনো এমনেট পাচ্ছি কি পাচ্ছি না, উত্তর হচ্ছে না। পদার্থের মধ্যে চুম্বক ভ্রামক মানে এমনেট আমরা পাচ্ছি না। সো আমরা এই কারণেই কিন্তু দেখি যে বিভিন্ন পদার্থ, আমরা বলতে পারি যে প্যারাচুম্বক পদার্থ, ফেরোচুম্বক পদার্থ, বিভিন্ন পদার্থই এমন আছে যারা চুম্বকের ন্যায় আচরণ করে না। কেন করে না সেটার এক্সপ্লেনেশন কিন্তু এখানেই। তোমরা কিছুক্ষণ আগের আলোচনা পর্যন্ত মনে হতে পারতো, আচ্ছা যারা হচ্ছে প্যারাচুম্বক পদার্থ, ফেরোচুম্বক পদার্থ, তাদের যেহেতু চুম্বক ভ্রামক আছে, কোনো একটা অণুর মধ্যে লব্ধি চুম্বক ভ্রামক আছে, এমনেট আছে, তার মানে তারা অন্য কোনো লৌহ জাতীয় পদার্থ পেলে বা অন্য কোনো চুম্বক জাতীয় পদার্থ পেলে আকর্ষণ করবে, কিন্তু বাস্তবে করে না। কারণটা কি? কারণটা হচ্ছে তাদের অণুর মধ্যে এমনেট থাকলেও তাদের বস্তুর মধ্যে কিন্তু আর সেই এমনেটটা স্থায়ী হতে পারলো না, কারণ বস্তুর মধ্যে এক অণুর এমনেট আরেক অণুর এমনেটকে জিরো করে দেয়, তাহলে বস্তুর এমনেট কি হয়ে যায়, জিরো হয়ে যায়। তাহলে এই ঘটনাটার থেকে কিভাবে উত্তরণ করা যায়? আমরা যদি একটা কাজ করি, আমরা যদি এই প্যারাচুম্বক বা ফেরোচুম্বক পদার্থগুলোকে একটা বহিঃচুম্বক ক্ষেত্রে স্থাপন করি, মানে বাইরে থেকে একটা চুম্বক ক্ষেত্র যদি তার মধ্যে প্রয়োগ করি, তাহলে যেটা ঘটবে সেটা হচ্ছে এই বহিঃচুম্বক ক্ষেত্রের প্রভাবে
আমাদের যে এম নেটগুলো ছিল, এই যে এটার একটা এম নেট ছিল, এটার একটা এম নেট ছিল, এটার একটা এম নেট ছিল, মানে যে চুম্বক ভ্রামকগুলো তৈরি হয়েছিল সেই চুম্বক ভ্রামকগুলো কার দিক বরাবর মুখোমুখি হয়ে যাবে? যে বি এর দিক বরাবর। এই যে গ্রিন কালার দিয়ে যেটা আসলো এটা আসলে বহিঃচুম্বক ক্ষেত্রের যে বি, সেই বহিঃচুম্বক ক্ষেত্রের কারণে যে বিটা সেই বি এর দিক বরাবর অ্যালাইন হয়ে যাবে। এটার কিন্তু ব্যাখ্যাটা আমরা এভাবেও পেতে পারি। আমরা কিন্তু পড়েছিলাম স্থির তড়িৎ অধ্যায়ে যে তড়িৎ দ্বিমেরু ভ্রামক, রাইট? সো ওইটাও কিন্তু আসলে চুম্বক ভ্রামকের মতনই। সো সেই ক্ষেত্রে আমরা দেখেছিলাম কোনো একটা ই এর ফিল্ডে, মানে কোনো একটা সমপ্রাবল্য বিশিষ্ট অঞ্চলে আমরা যদি কি করি, একটা তড়িৎ দ্বিমেরুকে স্থাপন করি, একটা তড়িৎ দ্বিমেরুকে আমরা স্থাপন করলাম, তাহলে তড়িৎ দ্বিমেরু একটা প্লাস মাথা থাকে, একটা মাইনাস মাথা থাকে, তাহলে যেটা হয় সেটা হচ্ছে কি, এটা এমনভাবে অ্যালাইন হতে চায় যেন এইভাবে অ্যালাইন হয়ে যেতে চায়। অ্যালাইন হয়ে সে অ্যাকচুয়ালি কীভাবে শেপটা ধারণ করে, এইভাবে শেপটা ধারণ করে, রাইট? দ্যাট মিনস সে অ্যালাইন হয়ে যায় কার বরাবর? ই বরাবর। সো তার ডিরেকশনটা কী দিয়ে প্রকাশ করতাম? আমি পি দিয়ে প্রকাশ করতাম, রাইট? সো পিটাও কিন্তু ই এর দিক বরাবর মুখোমুখি হয়ে যায়, ঘুরে এই জিনিসটা পিটাও ই এর দিক বরাবর মুখোমুখি হয়ে যাচ্ছে। সো এই ক্ষেত্রেও কিন্তু তার ব্যতিক্রম না। এই ক্ষেত্রেও যে এমগুলো আছে সেই এমগুলো কিন্তু, মানে যে এমটা আমরা পাবো সেই এম নেটটা আমার কি হবে, চুম্বক ক্ষেত্র যে এসে প্রযুক্ত হলো তার উপরে, চুম্বক ক্ষেত্র প্রযুক্ত হওয়ার পরে সে কিন্তু এম নেটটা বি এর দিকে অ্যালাইন হয়ে যাবে। জাস্ট এই ঘটনাটার মতনই কিন্তু বন্ধুরা। সো এইটার ক্ষেত্রে আর আমরা আলাদা করে ব্যাখ্যা করছি না। এই তড়িৎ প্রবলের ক্ষেত্রে যেমন ঘূর্ণনের ক্ষেত্রে শক্তি, কাজ, এগুলো আমরা হিসাব করেছিলাম, বাট এই ক্ষেত্রে আমরা আলাদা করে ব্যাখ্যা করছি না, কিন্তু এই ক্ষেত্রেও কিন্তু সেম ঘটনাটা ঘটবে। তাই আমরা যখন দেখলাম ফেরোচুম্বক পদার্থ বা প্যারাচুম্বক পদার্থ বস্তুরূপে সে আর কোনো চুম্বক পদার্থ হিসেবে কাজ করছে না, তখন আমরা কি করলাম? বহিঃচুম্বক ক্ষেত্র তার মধ্যে প্রয়োগ করলাম। এর ফলে কি হবে? এই জিনিসগুলো আর বিচ্ছিন্নভাবে না থেকে অ্যালাইন হয়ে যেতে চাবে, মানে জিনিসগুলো যেটা ঘটবে এই রকম অ্যালাইনড হয়ে যাবে। তখন কিন্তু এই অণুর এমনেটটা এই অণুর এমনেটকে আর নাকচ করবে না, বরং এরা আরও মিলে অধিক শক্তিশালী চুম্বকে পরিণত হয়ে যাবে। তার মানে এই যে এই বস্তুটা যেটা ফেরোচুম্বক পদার্থ বা প্যারাচুম্বক পদার্থ ছিল, এটা কিন্তু প্রথমে চুম্বক হিসেবে না আচরণ করলেও যখন আমি তার মধ্যে একটা বহিঃচুম্বক ক্ষেত্র প্রয়োগ করলাম, তখন কিন্তু সে একটা চুম্বকের ন্যায় আচরণ করা শুরু করবে, কারণ তার এমনেটগুলো তখন বিচ্ছিন্নভাবে না থেকে বরং অ্যালাইন হয়ে যাবে। অ্যালাইন হয়ে গেলে তারা কিন্তু লব্ধি হিসেবে আরও ব্যাপকভাবে বেড়ে যাবে। সো আমরা এখানে সেই লেখাটাই দেখছি, কিন্তু যদি বাইরে থেকে চুম্বকক্ষেত্র প্রয়োগ করা হয় তবে ডাইপোলগুলো প্রযুক্ত চুম্বকক্ষেত্রের সমান্তরালে সজ্জিত হয় আর চুম্বকত্ব প্রকাশ পায়, কারণ তখন পুরো বস্তুটার জন্য আর এমনেট 0 হচ্ছে না, তখন পুরো বস্তুটার জন্য এমনেটের কিন্তু একটা বড় মান আমরা পাচ্ছি, মানে বস্তুটা একটা চুম্বকে পরিণত হয়ে যাচ্ছে। সো বহিঃচুম্বক ক্ষেত্র প্যারাচুম্বক পদার্থ আর ফেরোচুম্বক পদার্থে প্রয়োগ করলে সেগুলো কিসে পরিণত হয়ে যায়? আমার চুম্বকে পরিণত হয়ে যায়। আচ্ছা, সো এখন এই ঘটনাটাকে, এই যে চুম্বকে পরিণত করে ফেললাম একটা বহিঃচুম্বক পদার্থ, বহিঃচুম্বক নিয়ে এসে একটা ফেরোচুম্বক পদার্থকে বা প্যারাচুম্বক পদার্থকে আমরা চুম্বকে পরিণত করে ফেললাম, এই প্রসেসটাকে আমরা বলি চুম্বকায়ন। সো আমরা তার মানে বলতে পারি এই বস্তুটার মধ্যে কি হয়েছে? চুম্বকায়ন ঘটেছে, মানে পদার্থটা চুম্বকায়িত হয়েছে। সো এই চুম্বকায়ন থেকে আমরা এখন একটা রাশিমালা শিখে ফেলবো। সো রাশিমালা শেখার আগে আমরা একটু সম্পর্কটা দেখে নিই। আমাদের যে বহিঃচুম্বক পদার্থটা প্রয়োগ করলাম সেটার তীব্রতা, মানে এইচ যত বেশি হবে বহিঃচুম্বক পদার্থের, ততই আলটিমেটলি এখানে চুম্বক ক্ষেত্রগুলো বেশি পাবো। আমরা অলরেডি দেখেছি আমাদের আজকের ক্লাসটা শুরু করার আগেই যে যত বেশি এদের পাওয়ার তত বেশি কি এখানে তারা লাইন প্রডিউস করবে, তত বেশি লাইন প্রডিউস করা মিনস ওয়াট, তত বেশি বি প্রডিউস করবে, মানে যত বেশি ওর এইচ থাকবে তত বেশি এখানে আমি বি পাবো, আর যত বেশি বি পাবো ততই আসলে কিন্তু এমনেট হওয়া সম্ভব, মানে ততই আসলে কি সে বেকে যে এই অ্যালাইনমেন্টটা হবে, এই অ্যালাইনমেন্টটা কিন্তু তুমি ইচ্ছা মতো অল্প একটু চুম্বক ক্ষেত্র প্রয়োগ করলে সবাই যে এরকম অ্যালাইন হয়ে যাবে তা না। যত বেশি তুমি বি প্রয়োগ করবা তত বেশি অ্যালাইন হবে তারা, তত বেশি একজন আরেকজনের সাথে সুসজ্জিত হবে। সো আমরা এই সম্পর্কগুলো কাজে লাগিয়ে চলো কয়েকটা সূত্র দাঁড় করাই। সো আমি যেটা বলেছিলাম, আমরা বহিঃচুম্বক পদার্থ প্রয়োগ করে আসলে কি করেছি, বহিঃচুম্বক ক্ষেত্র প্রয়োগ করে এই বস্তুটাকে চুম্বকায়িত করেছি, চুম্বকায়ন ঘটিয়েছি। সো আমরা এই বস্তুটার যে একটা আয়তন তো অবশ্যই আছে, এই ফেরোচুম্বক পদার্থ হোক বা প্যারাচুম্বক পদার্থ, এটার তো একটা আয়তন আছে। সো এই আয়তনটাকে ধরে নিচ্ছি ভি পরিমাণ। সো ভি পরিমাণ বস্তুর জন্য ধরে নিলাম আমরা মোট বস্তুটার মধ্যে চুম্বক ভ্রামক তৈরি করতে সক্ষম হয়েছি এমনেট পরিমাণ। আগে ছিল 0, পরে একটা মান তৈরি হবে আমি বলেছি, সেই মানটা কত ধরে নিলাম এমনেট পরিমাণ। ভি আয়তন বস্তুর মধ্যে বহিঃচুম্বক ক্ষেত্র প্রয়োগের ফলে আমরা কতটুকু চুম্বকায়িত করতে পেরেছি, এমনেট পরিমাণ চুম্বকায়িত করতে পেরেছি, কারণ আমি এর মধ্যে ফাইনালি এমনেট পরিমাণ চুম্বক ভ্রামক তৈরি করেছি।
একক আয়তন বিশিষ্ট বস্তু যদি নিতাম, এটার থেকে যদি একটা ছোট্ট একটা আয়তন মানে 1 মিটার কিউব হতে পারে, 1 মিলিমিটার কিউব হতে পারে, মানে আমি যেটাকে ইউনিট হিসেবে চিন্তা করি না কেন সেটার কিউব পরিমাণ ছোট্ট একটা আয়তন যদি আমরা নিই, তাহলে সেটার মধ্যে কতটুকু চুম্বকায়িত হয়েছে সেটাকে আমরা প্রকাশ করতে পারি না এভাবে 1 ইকুয়াল 1 আয়তনের জন্য 1 মিটার কিউবের জন্য ঐকিক নিয়ম করলাম এম নেট বাই ভি। সো এই এম নেট বাই ভি এই রাশিমালাটাকে কিন্তু আমরা বলতে পারি একটা রাশিমালা হিসেবে চুম্বকায়ন তীব্রতা বা চুম্বকায়ন মাত্রা। সো চুম্বকায়ন তীব্রতা বা চুম্বকায়ন মাত্রাটা কি? এটা বেসিক্যালি একটা চুম্বকায়ন প্রক্রিয়ার মধ্যে প্রতি একক আয়তন বস্তুর মধ্যে যে পরিমাণ চুম্বকে পরিণত হচ্ছে, মানে যে পরিমাণ চুম্বক ভ্রামক তৈরি হচ্ছে, সেটাকে আসলে কি বলছি আমরা? চুম্বকায়ন মাত্রা বা চুম্বকায়ন তীব্রতা। এটাকে আই দিয়ে প্রকাশ করা হয়। তোমরা কনফিউজ করবে না, এই আই কিন্তু তড়িৎ প্রবাহ না, এই আই হচ্ছে চুম্বকায়ন তীব্রতা বা চুম্বকায়ন মাত্রা। এটার একক কি হতে পারে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। সো আমরা এম নেট এটার এককটা কি বলছিলাম? এটার এককটা হচ্ছে অ্যাম্পিয়ার, এটার এককটা হচ্ছে অ্যাম্পিয়ার মিটার স্কয়ার। কীভাবে আসলো? কারণ এম এর সূত্র তো একদম বেসিক সূত্রটা আমরা পড়ে এসেছি। এম এর বেসিক সূত্র কী ছিল? এন এ আই নাই, রাইট? সো এটা থেকে আমরা এন এ আই বলি বা এ আই বলি, যেটাই বলি, এন এর তো কোনো একক নাই, কারণ এন তো হচ্ছে পাক সংখ্যা। এ মানে এরিয়ার একক হচ্ছে মিটার স্কোয়ার, আর আই হচ্ছে কি আমার প্রবাহ। সো প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার। সো আমরা লিখলাম কি এম নেটের একক অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার, আর ভাগ যাচ্ছে কি দিয়ে? আয়তন ভি দিয়ে। সো ভি এর একক কি? ভি এর একক আমরা জানি মিটার কিউব। সো আমরা মিটার কিউব দিয়ে ভাগ দিয়ে দিলাম। সো অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার বাই মিটার কিউব, তাহলে থাকলো কি? অ্যাম্পিয়ার মিটার ইনভার্স 1। সো আমাদের যে চুম্বকায়ন তীব্রতা সেটার এককটা কিন্তু কার মতন? এইচেরই মতন। বরং এইচের মতন যে এককটা তাও না, এটা ছাড়াও আমরা এদের মধ্যেও কিন্তু একটা সম্পর্ক দাঁড় করাতে পারি জাস্ট এই লাইনটাকে কাজে লাগিয়ে। দেখো বন্ধুরা, যত বেশি আমি বহি চুম্বকের পাওয়ার ইউজ করছি, মানে যত বেশি পাওয়ারফুল চুম্বক আমি তার মধ্যে প্রয়োগ করছি, মানে এইচ যত বেশি আমি আনছি, তত বেশি আসলে এখানে বি তৈরি হচ্ছে। আর যত বেশি বি তৈরি হচ্ছে তত বেশি এদের অ্যালাইনমেন্ট হবে, মানে তত বেশি এম নেট তৈরি হবে। আর যত বেশি এম নেট তৈরি হয় তত বেশিই তো আই তৈরি হবে, রাইট? কারণ এম নেট বাড়লে আই তো বাড়বেই। সো এইচের সাথে কিন্তু আই এর একটা সম্পর্কও রয়েছে। এইচ যত বেশি প্রয়োগ করা হবে আইও তত বেশি তৈরি হবে। দ্যাট মিনস এর মধ্যে চুম্বকায়ন যে তীব্রতাটা বা চুম্বকায়ন মাত্রার পরিমাণটা কিন্তু ওর ওপর নির্ভর করছে, ওর পাওয়ারের ওপর। সো আমরা এটাকে লিখতে পারি এরকম, আই প্রপোর্শনাল টু এইচ। যত বেশি এইচ প্রয়োগ করবো তত বেশি আই আমার তৈরি হবে। সো এখান থেকে সমান সমান দিলে আমাদের একটা ধ্রুবক আসে। সেই ধ্রুবকটা একটু ইন্টারেস্টিং। এটাকে আমরা কোনো সময় কাপ্পা বলি। কাপ্পা বললে কে এর মতন একটা সাইন হয়, আবার কাই দিয়েও প্রকাশ করি। সো আমি কাই দিয়ে প্রকাশ করছি। সো আই ইকুয়াল টু কাই এইচ। সো এটা এক্সের মতন দেখতে অনেকটা, বাট একটু ভিন্নতা আছে, এই বাহুটা একটু বাঁকানো। সো আমাদের আই ইকুয়াল টু কাই এইচ। কাই এরও একটা পরিচয় আছে। এই যে সমানুপাতিক সম্পর্ক থেকে সমান সমান দিয়ে একটা ধ্রুবক আসলো, এই ধ্রুবকটাকে বলছি কাইয়ের পরিচয় আছে। কাইয়ের পরিচয়টা কি? এটা হচ্ছে চুম্বক গ্রাহিতা। চুম্বক গ্রাহিতা জিনিসটা কি? খুব সিম্পল, এই সম্পর্ক থেকেই দাঁড় করানো যায়। এই কাই ইকুয়াল টু কি? আই বাই এইচ। সো আই কি? চুম্বকায়ন মাত্রা বা চুম্বকায়ন তীব্রতা, ডিভাইড বাই কি? চুম্বক তীব্রতা। তো বন্ধুরা, নামগুলো কাছাকাছি হলেও আই আর এইচ কিন্তু ভিন্ন জিনিস। এইচ হচ্ছে বহিচুম্বকের যে তীব্রতাটা, আর আই হচ্ছে কি? যে বস্তুটার মধ্যে আসলে চুম্বকায়িত করা হচ্ছে বহিচুম্বক প্রয়োগ করে, সেই বস্তুটার মধ্যে প্রতি একক আয়তনে কী পরিমাণ চুম্বক ভ্রামক প্রডিউস হচ্ছে সেই অ্যামাউন্টটা। সো এটা হচ্ছে চুম্বকায়ন তীব্রতা, এটা হচ্ছে চুম্বক তীব্রতা, এটা হচ্ছে বহিচুম্বকের তীব্রতাটা বেসিক্যালি এইচ যেটা। আচ্ছা, সো এটা কি কোনো একক থাকবে কাইয়ের? না, কাইয়ের কিন্তু কোনো একক থাকবে না, কারণ একই জাতীয় রাশি। আই অ্যাম্পিয়ার পার মিটার, আবার এইচও অ্যাম্পিয়ার পার মিটার, কাটাকাটি করে গেলে কিন্তু কোনো একক আমরা চুম্বক গ্রাহিতার বেলায় পাচ্ছি না। সো চুম্বক গ্রাহিতার ভ্যালুটা আসলে আমাদের ধরো 2, 3, 4 এরকম যে ভ্যালুগুলো আসে, এগুলো আসলে ডিপেন্ড করে যে এইচের তুলনায় আইটা কত গুণ হচ্ছে বা কত অংশ হচ্ছে সেই অ্যামাউন্টটা। তো বন্ধুরা, আমরা এই পর্যন্ত জেনে গেলাম। এখন চলো আমরা কোনো একটা বস্তু তো নিয়েছি, এটাকে চুম্বকে কনভার্ট করেছি বহিচুম্বক প্রয়োগ করে। এই যে চুম্বকে কনভার্ট করলাম তার মধ্যে এম নেট তৈরি করলাম বা মতান্তরে বি নেট তৈরি করলাম। সো এই এম নেট বা বি নেট তৈরি করার সময় তা আমাদের কয়টা ফ্যাক্টরের উপর নির্ভর করতে হয়েছে? মূলত 2টা ফ্যাক্টরের উপরে। এই 2টা ফ্যাক্টর কি কি? একটা হচ্ছে এইটুকু অংশের মধ্যে প্রথমেই আসি, বি নেট কোনটা তৈরি হয়েছে। এম নেট তো বেসিক্যালি এই যে কালো দাগগুলো যেগুলো দেখাচ্ছে সেগুলো চুম্বক ভ্রামক। সো এইটার কারণেও তো ভেতরে একটা কি তৈরি হচ্ছে? বি নেট তৈরি হয়ে যাচ্ছে, রাইট? ভেতরে এই কালো দাগগুলোর জন্য। আবার বাইরে থেকে আমরা একটা চুম্বক ক্ষেত্র প্রয়োগ করেছি যেখানে গ্রিন অ্যারোগুলো দেওয়া আছে। এই গ্রিন অ্যারোগুলোও তো এইটার ভেতরেই চুম্বক ক্ষেত্র রেখা তৈরি করছে না? সো আমরা বি নেট দিয়ে আসলে কি বুঝাচ্ছি? বলরেখার সংখ্যাগুলো, রাইট? সো বলরেখার
যে দিকগুলো আছে সেই সংখ্যাগুলো। সো আমাদের এখানে অ্যাকচুয়ালি কয়টা জিনিস, একটা গ্রিন একটা ব্ল্যাক। সো আমি দুইটা কালার দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। একটা হচ্ছে বহিঃচুম্বক ক্ষেত্রের জন্য যেটা তৈরি হবে এটার মধ্যে, আরেকটা হচ্ছে সে আই এর কারণে, মানে সে যখন চুম্বকায়িত হয়ে গেল বস্তুটা চুম্বকায়িত হয়ে যাওয়ার ফলে তার যে নিজস্ব একটা চুম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে, সেই নিজস্ব চুম্বক ক্ষেত্র, এটাকে বলছি ইন্টারনাল ফ্যাক্টর, নিজস্ব চুম্বক ক্ষেত্রটা কালো কালারেরগুলো। আর গ্রিন কালারটা এক্সটার্নাল, মানে বাইরে থেকে। এখানে যদি আমরা বস্তু নাও নিতাম, ধরো এখানে আমি একটা খালি জায়গা, একটা হলো স্পেস, খালি জায়গা নিতাম, তাহলে যেটা হতো সেটা হচ্ছে হলো জায়গার মধ্যে তো অ্যাকচুয়ালি কোনো বস্তুই নেই, ভ্যাকাম মানে খালি। তো তার মধ্যে কিন্তু কোনো কালো জিনিসের অস্তিত্ব পাওয়া যেত না, মানে কালো যে এই চুম্বক ভ্রামকগুলো আছে অণুগুলোর এমনেট, সেগুলোর কিন্তু কোনো অস্তিত্ব পাওয়া যেত না। তার মধ্যে শুধু কি থাকতো, শুধু থাকতো এই গ্রিন অংশটা। তো তার মধ্যেও কিন্তু একটা চুম্বকক্ষেত্র থাকতো না যে তা না, খালি জায়গা নিলেও এর মধ্যেও একটা চুম্বকক্ষেত্র তৈরি হতো। এই তখন বস্তুটাকে খালি বস্তু বা আমরা বায়ুশূন্য বস্তু বলতে পারতাম, বায়ুশূন্য একটা খালি জায়গা বা বস্তু না বললাম, একটা মাধ্যম বললাম। সো এই জায়গাটার মধ্যেও তখন একটা চুম্বকক্ষেত্র থাকতো, সেটা কিন্তু শুধুমাত্র এই গ্রিন পোর্শনটা থাকতো, মানে এক্সটার্নাল ফ্যাক্টরটা থাকতো, ইন্টারনাল ফ্যাক্টর থাকতো না। বাট যখন আমরা ফেরোচুম্বক প্যারাচুম্বক টাইপের পদার্থ নিলাম, তখন কিন্তু আমার একটা এক্সটার্নাল ফ্যাক্টরের কারণেও এখানে একটা বি তৈরি হবে, আবার ইন্টারনাল ফ্যাক্টরের কারণেও কিন্তু এখানে বি তৈরি হবে। তাহলে আমরা দুইটা কারণে আসলে এই জায়গাটার মধ্যে বি এর অস্তিত্ব পাবো। সো এই বিটা তার মানে নির্ভর করছে এই বস্তুটার মধ্যে কি পরিমাণের চুম্বক ক্ষেত্র রেখা তৈরি হবে, সেটা নির্ভর করছে আসলে এইচ আর আই এর ওপরে। মানে এইচ এটা হচ্ছে বহিঃচুম্বক ক্ষেত্র, এটা ভেতরে বস্তু না থাকলেও তৈরি হতো। আর আই হচ্ছে বহিঃচুম্বক ক্ষেত্রের কারণে যদি নিজের মধ্যেও কিছুটা চুম্বক ক্ষেত্র তৈরি হয়ে যায়, তাহলে সেই অ্যামাউন্টের থেকে আসলে সেই আইটা আসছে। সো আমাদের বলে রাখছি বন্ধুরা, যদি এখানে শূন্য স্থান থাকতো, বস্তু না থাকতো, ফেরোচুম্বক পদার্থ প্যারাচুম্বক পদার্থ না থাকতো, তখন কিন্তু আই থাকতো না, কারণ তখন এই কালো যে চুম্বক ভ্রামকগুলো সেগুলোই থাকতো না, তখন এই জিনিসটা থাকতো না। যদি বস্তু থাকে তাহলেই সেই আইটা থাকবে, বস্তু বলতে ফেরোচুম্বক পদার্থ প্যারাচুম্বক পদার্থ থাকলে। তাহলে বি নেট প্রপোর্শনাল টু এইচ আর আই এর যোগফল। এখান থেকে যদি আমরা সমান সমান দিই, আমাদের একটা ধ্রুবক আসে, সেই ধ্রুবকটা আমাদের পরিচিত ধ্রুবক, সেটা কি মিউ নট। তাহলে এই বস্তুটার মধ্যে যেই চুম্বক ক্ষেত্র রেখাগুলো তৈরি হচ্ছে সেই অ্যামাউন্টটাও কিন্তু আমরা বের করে ফেলতে পারি। যদি আমি মিউ নট জানি, বহিঃচুম্বক ক্ষেত্রের তীব্রতাটা জানি, আর তার চুম্বকায়ন যে মাত্রাটা আছে এই বস্তুটার, এই চুম্বকায়ন মাত্রাটা যদি জানি, তাহলেই কিন্তু অ্যাকচুয়ালি আমি কি বের করে ফেলতে পারবো, বি নেট বের করে ফেলতে পারবো। দ্যাট মিনস এই বস্তুর অভ্যন্তরে যে চুম্বকক্ষেত্র তৈরি হচ্ছে সেই চুম্বকক্ষেত্রের ভ্যালুটা আমি বের করে ফেলতে পারবো। সো এখানে আমি যদি মিউ নট দিয়ে গুণ করে দিই, তাহলে কিন্তু আমি আরেকটা সূত্র দাঁড় করাতে পারবো। সো এটাও একটা সূত্র, এটাও আমরা মুখস্থ রাখবো। আমি এখানে যতগুলো সূত্রতে বর্ডার দিয়ে কালার করে দিচ্ছি সেগুলোই আমরা মুখস্থ রাখবো। আমি এই জিনিসটা বলে রাখি, এগুলো ডিরাইভেশন, এগুলো মুখস্থ লাগবে না, বাট যেগুলো আমি বর্ডার করে দিচ্ছি সেগুলো আমার মুখস্থ করা লাগবে। তো যাই হোক, সো এইটাও আমরা একটা মুখস্থ রাখবো। আর এটা থেকেও আমরা একটা সম্পর্ক দাঁড় করাই, সেই সম্পর্কটা দেখি। সো আমরা এখান থেকে আই এর তো একটা সম্পর্ক অলরেডি শিখেছি, আই ইকুয়াল টু কি, কাই এইচ। সো আমার যে কাই, সো এই কাইটা লিখলাম আর এইচটা লিখলাম এই আই এর পরিবর্তে। সো এখন কিন্তু এখানেও এইচ আছে, এখানেও এইচ আছে, আমরা কিন্তু এইচ কমন নিয়ে নিতে পারি। কমন নিয়ে ফেললে আমরা কি লিখতে পারি, বি নেট ইকুয়াল টু মিউ নট এইচ 1 প্লাস কাই, জাস্ট এইচ কমন নেওয়া হয়েছে। সো এই সম্পর্কটা থেকে আমরা মিউ নট এইচ, এটা কিন্তু আমরা মনে করে দেখো কিছুক্ষণ আগে, একদম এই ক্লাসে কিছুক্ষণ আগে আমরা কিন্তু পড়েছি, শূন্য মাধ্যমের জন্য চুম্বক ক্ষেত্র যদি বি নট হয়, বি নট ইকুয়াল টু কি, মিউ নট এইচ। একদম শুরুর দিকে আমরা পড়েছি আজকের ক্লাসেই। সো আমরা মিউ নট এইচকে তাই পরিবর্তন করে লিখলাম বি নট। এরপরে কি করলাম, আমরা বি নটটাকে আবার এপাশে পাঠিয়ে দিয়ে ভাগ করে দিলাম। তাহলে কি আসলো, বি নেট বাই বি নট। বি নেট হচ্ছে এই মাধ্যমের মধ্যে সৃষ্ট চুম্বক ক্ষেত্র, আর বি নট হচ্ছে এই মাধ্যম না থাকলে, শূন্য মাধ্যম থাকলে যে চুম্বক ক্ষেত্র তৈরি হতো সেই চুম্বক ক্ষেত্র। এই দুইটা ভাগ করলে যে রাশিমালাটা আসে সেটাকে আমরা কি বলেছি, মিউ আর বলেছি। আমরা অলরেডি কিন্তু আজকে ক্লাসে এই জিনিসটা শিখেছি, রাইট? আজকে ক্লাসে শিখেছি না, বি বাই বি নট ইকুয়াল টু মিউ বাই মিউ নট ইকুয়াল টু মিউ আর, যেটা আপেক্ষিক চুম্বক ভেদনযোগ্যতা। সো আমাদের এই মিউ আরটা তার মানে একটা সূত্র হিসেবে লিখতে পারি আমরা, এটাই পাশে চলে গেল, এখানে বি নট বাই বি নট, এটার বদলে আবার মিউ আর লেখা হয়েছে। ডান পক্ষে কি ছিল, ডান পক্ষে ছিল আমার 1 প্লাস কাই। সো 1 প্লাস কাই আকারে লিখতে পারি। তো অনেক ক্ষেত্রে আমাদের চুম্বক প্রবেশতা দেওয়া থাকলে আমাদের কাই মানে চুম্বক গ্রাহিতা বের করতে বললে বের করা যাবে না, জাস্ট এক সমীকরণে একান্ন। তো মিউ আর জানলে কাই বের করতে পারবা, কাই জানলে মিউ আর বের করতে পারবা, দুইটাই এককবিহীন রাশি। সো আমরা বের করতে পারবো। তো আমাদের আরেকটা কাজও এই জায়গা থেকে করতে পারি। সো মিউ আর হচ্ছে এই বস্তুটা, যে বস্তুটা আমরা রাখছি এই বস্তুটার উপাদানের আপেক্ষিক চুম্বক ভেদনযোগ্যতা। যদি এখানে বস্তু না থাকে তাহলে মিউ আর এর ভ্যালু অ্যাকচুয়ালি 1।
তো যাই হোক, এরপরে আমরা যদি আসি আমাদের এই সম্পর্কটা থেকেও আরেকটা কাজ আমরা করতে পারি। সেটা কি? সেটা হচ্ছে আমরা এই সম্পর্কটার মধ্যে আমরা এই জিনিসটা লিখতে পারি না যে 1 + যেহেতু অলরেডি দেখেছি মিউ আর, সো 1 + এর জায়গায় মিউ আর আমি বসিয়ে দিলাম। তাহলে মিউ নট ছিল 8 ছিল, এইটার জায়গায় চলে আসলো মিউ আর। কোথা থেকে? এই সম্পর্কটা থেকে। তাহলে আমি এই জায়গায় মিউ নট মিউ আর এইচ, মিউ নট মিউ আরকে কিন্তু আবার কি লিখতে পারি আমরা? মিউ নট মিউ আরকে আমরা লিখতে পারি শুধু মিউ এর সমান। কারণ আমরা কিন্তু সম্পর্ক অলরেডি শিখে এসেছিলাম এরকম যে মিউ আর কার সমান? মিউ আর হচ্ছে মিউ বাই মিউ নট এর সমান। আবার এটার আরেকটা ফর্মও দেখেছিলাম যেটা আমরা অলরেডি ইউজ করেছি এই জায়গার মধ্যে, বি বাই বি নটের সমান। তো আমরা এই সম্পর্কটা কাজে লাগিয়েছি জাস্ট, যে আমরা এতটুকুটার বদলে এই জিনিসটা ইউজ করেছি। সো আমরা কিন্তু তার মানে এভাবেও সরাসরি বের করতে পারি। যদি আমরা এইচ জানি, এইচ মানে বহিঃচুম্বকের যে তীব্রতাটা সেটা জানি, আর কোনো একটা বস্তুর মধ্যে যে পরিমাণের চুম্বক ক্ষেত্র আসলে তৈরি হবে মোট, সেই চুম্বক ক্ষেত্রের মানটা কিন্তু আমরা বের করে ফেলতে পারি জাস্ট সেই বস্তুর চুম্বক ভেদনযোগ্যতা দিয়ে গুণ দিয়ে। সো আমরা কিন্তু এখানে অনেকগুলো সূত্র শিখলাম। সো আমি জানি যে এই জায়গাগুলোতে অনেক সূত্র, সো আমি ধারাবাহিকভাবে বোঝানোর চেষ্টা করেছি। আমি সাজেস্ট করবো এই ক্লাসটা তোমরা আবার একবার দেখার পরে আবার প্রথম থেকে দেখবা, তাহলে জিনিসটা তোমাদের অনেক ক্লিয়ার হয়ে যাবে। তাহলে তোমরা অনেকগুলো জিনিস আবার সেকেন্ড টাইম দেখার ফলে অনেক বেশি করে বুঝবে। সো আমরা তার মানে যেখানে যেখানে বর্ডার দেওয়া আছে এই সূত্রগুলো সরাসরি মুখস্থ রাখবো যেন আমরা ম্যাথে দ্রুত পারফর্ম করতে পারি। এমনি তো সূত্রগুলো আমি বুঝালাম। সো এখন চলো আমরা একটা ম্যাথ প্রবলেম করে ফেলি, তাহলেই আমাদের আজকের ক্লাসটা শেষ হয়ে যাবে। সো এখানে কি দেওয়া আছে? একটি সলিনয়েডের ভেতরের বস্তুর উপাদানের আপেক্ষিক ভেদনযোগ্যতা 400। যদি সলিনয়েডটিতে প্রতি মিটারে 1000 পাক এবং প্রবাহমান 2 অ্যাম্পিয়ার থাকে। কি কি দেওয়া আছে? আমাদের মিউ আর এর ভ্যালু দেওয়া আছে, প্রতি মিটারে পাক সংখ্যা মানে স্মল এন যেটা সেটা দেওয়া আছে। আমরা অলরেডি সলিনয়েডের ক্লাসটা পড়েছি। আমরা কোথায় পড়েছি? অ্যাম্পিয়ারের সূত্রে। প্রবাহমান যেটা 2 অ্যাম্পিয়ার, আই এর ভ্যালু দেওয়া আছে। প্রথম প্রশ্নে জানতে চাওয়া হয়েছে চুম্বক তীব্রতা কত? চুম্বক তীব্রতা দ্যাট মিনস এইচ। দ্বিতীয় প্রশ্নে জানতে চাওয়া হয়েছে চুম্বক ক্ষেত্র কত? তৃতীয় প্রশ্নে জানতে চাওয়া হয়েছে চুম্বকায়ন তীব্রতা কত? দ্যাট মিনস আই। সো আমরা এখন এই জায়গায় যদি কাজ করি তাহলে আমাদের প্রথমতই এই সলিনয়েডের জন্য এই সূত্রটা লিখতে পারি। কারণ সলিনয়েডের অভ্যন্তরে কোনো জায়গায় চুম্বক ক্ষেত্রের যে সূত্র সেটা আমরা শিখেছি বি নট ইকুয়াল টু মিউ নট এন আই, যেটা আমরা অ্যাম্পিয়ারের সূত্রে শিখেছিলাম। স্মল এন দিয়ে কি বোঝানো হচ্ছে? স্মল এন দিয়ে বোঝানো হচ্ছে প্রতি একক দৈর্ঘ্যে পাক সংখ্যা, যেটা আমাদের দেওয়া আছে 100। সো স্মল এন এর ভ্যালু জানি, মিউ নটের ভ্যালু জানি, আই এর ভ্যালু আমি জানি। যাই হোক, আমি আরেকটা জিনিস লিখতে পারি, সেটা হচ্ছে এই জায়গাটার মধ্যে বি নটের মাত্র আমরা একটা সূত্র শিখেছি, যখন আমার এই বস্তুটার মধ্যে কোনো অন্য বস্তু থাকবে না মানে শূন্যস্থান থাকবে, তখন চুম্বক ক্ষেত্র কত তৈরি হবে? যদি তাকে একটা চুম্বক ক্ষেত্র তার মধ্যে তৈরি হয় তাহলে চুম্বক ক্ষেত্রটা কত তৈরি হবে? সেই চুম্বক ক্ষেত্রটাকে আমরা বলতে পারি বি নট। সো আমরা আগের ক্ষেত্রে কি করেছিলাম বন্ধুরা? সো তোমাদের কাছে একটু বুঝাই, আগে আমরা দুইটা আলাদা আলাদা চুম্বক ইউজ করেছি, রাইট? নর্থ পোল সাউথ পোল, এভাবে চুম্বক ক্ষেত্র দিয়ে এখানে বস্তু রেখেছিলাম। এটাকে আমি বলেছি ফাঁকা স্থান যদি থাকে, এখানে যদি ফাঁকা স্থান থাকে মানে কোনো কিছু না থাকে, ভ্যাকাম থাকে, ভ্যাকাম থাকলে আমরা সূত্র বলেছিলাম কি ইউজ করব? বি নট ইকুয়াল টু মিউ নট আই। আর এখনেরটাতে কি? এখনেরটাতে চুম্বকটা আমরা আর তৈরি করছি না, এক্সটার্নাল চুম্বকের কথা যেটা, এটা আর আমরা এইভাবে দিচ্ছি না। এখন এক্সটার্নাল চুম্বকটাই তৈরি করছে কি? এই যে তারের মধ্য দিয়ে প্রবাহটা, সেই প্রবাহটাই তৈরি করছে এই সেই প্রবাহটাই আসলে কি হিসেবে কাজ করবে? এই এক্সটার্নাল চুম্বকের মতন কাজ করবে। কারণ এই প্রবাহটা থেকেই তো আসলে ভেতরে কি তৈরি হবে? চুম্বক ক্ষেত্র তৈরি হবে। আর ভেতরের যে ফাঁকা স্থানটা এটাই আসলে এটা। তাহলে এইটার প্রপার্টি সার্ভ করছে কে? এটা সার্ভ করছে হচ্ছে যে এই সলিনয়েডটা, এই নর্থ পোল সাউথ পোল সার্ভ করছে কি? সলিনয়েডের অবস্থানটা। আর ভেতরের যে ভ্যাকামটা এটা হচ্ছে এর ভেতরে যে ফাঁকা স্থান দেখতে পাচ্ছ, এই ফাঁকা স্থানটা। সো আমরা এর ভেতরের যে ফাঁকা স্থানের চুম্বক ক্ষেত্র মানে একই জিনিসেরই দুইটা সূত্র দেখলাম, একটা হচ্ছে অ্যাম্পিয়ারের সূত্র থেকে আর এটা হচ্ছে আজকের ক্লাসের এই কনসেপ্টের সূত্র থেকে। সো আমরা বি নট ইকুয়াল টু মিউ নট এইচ লিখলাম। এইচ হচ্ছে কি? বহিঃচুম্বক ক্ষেত্রের তীব্রতা আমি বলেছি। সো বহিঃচুম্বক ক্ষেত্র আসলে কে হিসেবে কাজ করবে? এই সলিনয়েডের যে মধ্যে যে প্রবাহটা, এই প্রবাহের ফলে যে চুম্বক ক্ষেত্র, যে চুম্বক তীব্রতা তৈরি হচ্ছে সেটাই আসলে এইচ। সো আমাদের কিন্তু প্রথম প্রশ্নে এটাই জানতে চাওয়া হয়েছে, সলিনয়েডের চুম্বক তীব্রতা। সলিনয়েডটাই কিন্তু বহিঃচুম্বক হিসেবে কাজ করবে, মাঝখানে চুম্বক ক্ষেত্র তৈরি সৃষ্টিতে কাজ করবে, মাঝখানে ফাঁকা স্থানে।
সো আলটিমেটলি আমাদের এইচটা বের করতে বলা হয়েছে। সো আমি 1 নম্বর সমীকরণ 2 নম্বর সমীকরণ দুইটাই যেহেতু বি নট, সো আমি দুইটাকে পরস্পর সমান বলতে পারি, কারণ দুইটা একই জিনিস। মাঝখানে ফাঁকা স্থানে সৃষ্ট চুম্বক ক্ষেত্র, এটাও মাঝখানে ফাঁকা স্থানে সৃষ্ট চুম্বক ক্ষেত্র, এটাও মাঝখানে ফাঁকা স্থানে সৃষ্ট চুম্বক ক্ষেত্র। তাহলে এখন উভয় পক্ষ থেকে কিন্তু মিউ নট কাটাকাটি করে ফেলা যায়। তাহলে আমি লিখতে পারি এইচ ইকুয়াল টু কি এনআই, রাইট? সো এইচ ইকুয়াল টু আমি লিখতে পারি এনআই। এখান থেকে আমি এইচ বের করে ফেলতে পারবো। এইচ কত আসছে আমার? 2000 অ্যাম্পিয়ার পার মিটার। জাস্ট আমি এন এর ভ্যালু আর আই এর ভ্যালু বসলাম। এন এর ভ্যালু 1000, আই এর ভ্যালু 2, জাস্ট 2000 অ্যাম্পিয়ার পার মিটার। খুব সহজেই কিন্তু আমরা ম্যাথটা করে ফেললাম। এবার সেই দ্বিতীয় প্রশ্নটা চুম্বক ক্ষেত্র বের করতে বলা হয়েছে। সো এখানে কিন্তু খেয়াল রাখো, প্রথম প্রশ্নের বেলায় ভেতরে যে একটা বস্তু আছে, সলিনয়েডের ভেতরের বস্তু, সলিনয়েডের বস্তুর উপাদানের আপেক্ষিক ভেদনযোগ্যতা না কিন্তু বন্ধুরা, সলিনয়েডের ভেতরে একটা বস্তু আছে। সলিনয়েডের ভেতরের বস্তুটা কিন্তু আমরা কনসিডারই করিনি, কারণ আমরা জানি এইচ যেটা বের করতে বলা হয়েছে, এইচটা কিন্তু ডিপেন্ড করে না এখানে বস্তু থাকুক বা না থাকুক সেটার উপরে। আমি অলরেডি আজকে ক্লাসটা শুরুই করেছি এই আলোচনা দিয়ে যে এইচ কিসের উপর নির্ভর করে আর বি কিসের উপর নির্ভর করে। এইচ শুধু আমার যে বহিঃচুম্বকটা সেইটার তীব্রতা উপর নির্ভর করবে বা অরিজিনের উপর নির্ভর করবে, উৎসের ওপর, বাট কোন মাধ্যমে করা হচ্ছে সেটার উপর নির্ভর করবে না। সো মাঝখানে কী মাধ্যম সেটার তাই আমরা না দেখেই কিন্তু এইচটা বের করে ফেলতে পেরেছি, কারণ এইচটা যদি মাঝখানে কোনো মাধ্যম নিয়েও আসা হয় তাও এইচের কোনো তারতম্য হবে না। তখন তারতম্য হবে কার? বি এর। তখন আর বি নট থাকবে না, অন্য কিছু হবে। সো সেইটাই আমার বের করতে বলা হয়েছে আসলে কয় নাম্বার প্রশ্নে? 2 নম্বর প্রশ্নে। সো এখন আমাদের মাঝখানে কি হিসেবে চিন্তা করব? একটা বস্তু আছে। সো এখন আমরা মাঝখানে বস্তুটা হিসেবে চিন্তা করছি। সো সলিনয়েডের ভেতরে একটা বস্তুর উপাদানের আপেক্ষিক ভেদনযোগ্যতা, দ্যাট মিনস এই যে কালো কালার দিয়ে একটা বস্তু দিয়েছে, এটা ফেরোচুম্বক প্যারাচুম্বক যে কোনো একটা হতে পারে। সো এটার মধ্যে আপেক্ষিক চুম্বক ভেদনযোগ্যতার মান দেওয়া আছে কত? 400। সো এই বস্তুটার আপেক্ষিক ভেদনযোগ্যতার মান দেওয়া আছে। এখন কি আর এই ভেতরে চুম্বক ক্ষেত্রের মান বি নটের সমান হবে আগের মতন? না, আগের মতন এখন আর এটা বি নটের সমান হবে না। এখন এটার মধ্যে যে চুম্বক ক্ষেত্রের মানটা, সেটার মানটা আমরা বলেছি বি নেটের সমান হবে, যেটার ফর্মুলা আমরা অনেকগুলো শিখেছি। সো আমার কনভিনিয়েন্ট যেটা লাগে সেটা আমি ইউজ করবো। সো এখানে যেহেতু আমি মিউ আর পাচ্ছি, বস্তুটার মিউ আর মিউ নট তো আমাদের মুখস্থ, আর এইচ আমরা অলরেডি 1 নম্বর প্রশ্নে বের করেছি, তাই আমরা এই সূত্রেই সরাসরি কিন্তু বের করে ফেলতে পারবো যে এই বস্তুটার মধ্যে, মানে কালো কালারের বস্তুটার মধ্যে এখন কত চুম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে সেটাই আমার কাছে জানতে চাওয়া হয়েছে। সো আলটিমেটলি আমরা এখানে মিউ নট পাচ্ছি, মিউ আর পাচ্ছি, আর এইচ তো আগের স্লাইডে আগের ম্যাথটাতেই আমরা বের করেছি। সো বি নেট আমি যদি হিসাব করি, জাস্ট এইটা গুণন এইটা যদি গুণ দাও তাহলে দেখবা তোমাদের 1 টেসলা এসেছে। সো বি নেটটা চলে আসছে কত? 1 টেসলা পরিমাণ। তার মানে এর ভেতরে বস্তু রাখার ফলে চুম্বক ক্ষেত্র কত তৈরি হচ্ছে? 1 টেসলা পরিমাণ। তারপরের প্রশ্ন, 3 নম্বর প্রশ্নে আসি, চুম্বকায়ন তীব্রতা। এখন এই যে সলিনয়েডটা থাকার ফলে ভেতরে যে ফেরোচুম্বক পদার্থ ছিল বা সলিনয়েড প্যারাচুম্বক পদার্থ ছিল, সেটা কিসে পরিণত হচ্ছিল? চুম্বকে পরিণত হচ্ছে। সো ওই চুম্বকায়ন যে প্রক্রিয়াটা ঘটেছে, এই বস্তুটার প্রতি একক আয়তনে কতটুকু এমনেট তৈরি হয়েছে সেটা অ্যাকচুয়ালি জানতে চাওয়া হয়েছে কয় নম্বর প্রশ্নে? 3 নম্বর প্রশ্নে। এই বহিঃচুম্বকের ফলে, মানে প্রবাহের ফলে যে চুম্বক ক্ষেত্র, এটার ফলে এটার মধ্যে কতটুকু চুম্বক আয়ন সৃষ্টি হয়েছে, মানে এমনেট সৃষ্টি হয়েছে কতটুকু আয়তনে? 1 মিটার কিউব আয়তনে। সেটা আমরা এখন বের করবো, দ্যাট মিনস আই বের করবো আমরা। সো আইটা আসলে কি আমরা পড়েছি, আইয়ের অনেকগুলো সূত্র আছে, এর মধ্যে এই সূত্রটা আমরা ইজিলি করতে পারবো কারণ আমার এইচ জানা আছে। কাইটা আমরা বের করতে পারবো মিউ আর থেকে ইজিলি। সো আমি লিখলাম আই ইকুয়াল টু কাই এইচ। সো আমরা এখানে কিন্তু তার মানে কি পাচ্ছি? মিউ আর পাচ্ছি। মিউ আরকে আবার সূত্র আকারে লিখতে পারি 1 প্লাস কাই, যেটা আমরা অলরেডি পড়েছি। সো এখানে কিন্তু আমরা কাইটাকে এক পাশে করে বাকি মিউ আরটাকে বসিয়ে বের করে ফেলতে পারবো, রাইট? সো মিউ আরের ভ্যালু যেহেতু 400, তাহলে 400 মাইনাস 1, দ্যাট মিনস 399 হচ্ছে আমার কাইয়ের ভ্যালু। এইচের ভ্যালু আমরা 1 নম্বর প্রশ্নেই বের করেছি। সো আমরা যদি ভ্যালুগুলো বসিয়ে দিই কাই আর এইচের, তাহলে কিন্তু আমরা আই এর পরিমাণটা পেয়ে যাব। সেটা কত? 7.98 × 10⁵ অ্যাম্পিয়ার পার মিটার। তাহলে এভাবে কিন্তু আমরা এই যে চুম্বকায়ন তীব্রতাটা, দ্যাট মিনস এর প্রতি মিটার কিউবে কতটুকু এমনেট তৈরি হয়েছে সেটা কিন্তু আমরা বের করে ফেলতে পারছি এই বস্তুটার মধ্যে। সো বন্ধুরা, আমি এই ক্লাসটার মধ্যে যথাসম্ভব তোমাদেরকে এই জিনিসটা বোঝানোর চেষ্টা করেছি, আর এই জিনিসটা আশা করি তোমরা অনেক ভালোভাবেই বুঝতে পারবে। এই জিনিসগুলো অনেক কনফিউজিং ছিল, আমার স্টুডেন্ট লাইফেও এই জিনিসগুলো প্রচুর কনফিউজ করতো, বাট এই জিনিসটা আসলে অনেক ঘাটাঘাটি করে অনেক জায়গা থেকে নলেজ নিয়ে এই জিনিসগুলো আসলে তৈরি করা হয়েছে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।